ওয়েলকাম টু জিআরই ভার্বাল প্রিপারেশন বাংলাদেশ। আজকে আমরা গ্রেডমেট ওয়ার্ড লিস্টের গ্রুপ 2 এর সবগুলো ওয়ার্ড ডিসকাস করব। সো আমাদের প্রথম শব্দটা হচ্ছে আপনার অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট শব্দের অর্থ হচ্ছে আপনার ভেজাল মেশানো, ঠিক আছে। টু মেক সামথিং ইমপিওর আমরা বলতে পারি। যেমন এখানে কি বলছে, রেন্ডার। রেন্ডার মানে হচ্ছে প্রডিউস, ঠিক আছে। রেন্ডার শব্দটা গুরুত্বপূর্ণ। রেন্ডার শব্দের অর্থ হচ্ছে আপনার প্রডিউস। Produce poorer quality poorer in quality by adding another substance। আচ্ছা, এখন ধরেন কোন একটা খাবারের মধ্যে, ঠিক আছে, বাজারে নরমালি আমরা ভেজাল মেশানো বলতে কি বুঝি? ভেজাল মেশানো বলতে হচ্ছে খাবারের মধ্যে উল্টাপাল্টা জিনিস মেশানো। কিন্তু ধরেন আপনি চিন্তা করলেন হচ্ছে অরেঞ্জ জুস খাবেন, তো একটা গ্লাসের মধ্যে অরেঞ্জ নিলেন, অরেঞ্জের মধ্যে পানি দিলেন, দেন সুগার দিলেন, এই জুসটাও কিন্তু অ্যাডাল্টারেট হয়ে গেছে। এটা একটা বিষয়। আবার ধরেন হচ্ছে গোল্ড। গোল্ড এবং হচ্ছে জুয়েলারির মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। যেটা একদম পিওর গোল্ড আর আমার কিন্তু যেটা জুয়েলারির মধ্যে ক্যাডিয়াম থাকে, তো এটাকে আমি ইমপিওর বলতে পারি। আবার ধরেন আমাদের দেশে দুধের মধ্যে পানি মেশানো বা হচ্ছে সরিষার তেলের মধ্যে অন্যান্য কোনো সস্তা তেল মিশিয়ে দেওয়ার, এই বিষয়গুলোকেও আমরা অ্যাডাল্টারেট বলতে পারবো। আশা করি বোঝা গেছে। তো এই কথাটা এখানে বলা আছে আর কি, এটা একটু দেখে নিবেন। এখানে কি বলতেছে, দ্য কোম্পানি ওয়াজ কট trying to adulterate its olive oil with cheaper vegetable oils to increase profit margins। ঠিক আছে, তাহলে কোম্পানি ধরা খেয়েছিল কেন? ওই যে আপনার অলিভ অয়েলের মধ্যে চিপার ভেজিটেবল অয়েল অ্যাড করার কারণে। আচ্ছা, এরপর কি বলতেছে, দ্য ফার্মাসিস্ট ওয়াজ স্ট্রাইপড অফ হিস লাইসেন্স, মানে ওই ফার্মাসিস্টের লাইসেন্স বাদ দেওয়া হয়েছিল আফটার, কিসের পরে? অথরিটিস ডিসকভার হি হ্যাড বিন ওয়ার্কিং টু অ্যাডাল্টারেট এক্সপেন্সিভ মেডিকেশনস উইথ স্যালাইন সলিউশন। ঠিক আছে, মানে হচ্ছে ওষুধপত্রের মধ্যে আহ ভেজাল মেশাচ্ছিল এই কারণে। সো এখান থেকে আমরা হচ্ছে কন্টামিনেট শব্দটা মনে রাখবো, এটা আমরা অলরেডি জানি। টেইন শব্দের অর্থ হচ্ছে কাউকে কলঙ্কিত করা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ডিবেস, ডিবেস শব্দের অর্থ হচ্ছে কারো সম্মান হানি করা, ঠিক আছে। শব্দটার দিকে যদি একটু খেয়াল করেন, ডিবেস, খেয়াল করেন ডিবেস। দেখেন বেস মানে কি? বেস মানে হচ্ছে ভিত্তি বা আপনি বলতে পারেন মাটি, তাই না? আর ডি মানে হচ্ছে নিচে নামানো। কাউকে এমন ভাবে অপমান করা যেন হচ্ছে তাকে একদম ওই যে মনে হয় না, কারো অপমানিত হওয়ার পর একদম মাটি ঘুরে ভিতরে ঢুকে যায়, এরকম একটা বিষয় আর কি। সেম ওয়ার্ড হচ্ছে আপনার ডিফেম। ডিফেম, ফেম মানে হচ্ছে সম্মান বা রেপুটেশন, ডি মানে হচ্ছে নিচে নামানো। সো এই একটা বিষয় আর কি। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার মেইন ওয়ার্ডের সাথে যে সিনোনিম গুলো থাকবে, এগুলো ইদার আপনার ডিরেক্ট সিনোনিম অর ক্লোজলি সিনোনিমাস। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অ্যাডাল্টারেট শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? অ্যাডাল্টারেট শব্দটাকে আপনি মনে রাখবেন অ্যাডাল্ট দিয়ে। এই ধরনের ভেজাল কাজকর্ম, ঠিক আছে, মানুষ কিন্তু ছোটবেলায় করে না, অ্যাডাল্ট হওয়ার পরে তারপর করে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে হচ্ছে সমর্থন করা, সহজ হিসাব এভাবেই মনে রাখবেন। অ্যাডভোকেট মানে সমর্থন করা। পাবলিকলি রেকমেন্ড অর সাপোর্ট। যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা কথাবার্তা বলেন, তো তারা হচ্ছে এই বিষয়টাকে অ্যাডভোকেট করে বা এই বিষয়টাকে হচ্ছে সমর্থন করে। বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা সারা বিশ্বে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, সমালোচনা বা হচ্ছে আন্দোলন করে, কেন করে? কারণ হচ্ছে তারা এই বিষয়টাকে সমর্থন করে। কোনটা? যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জকে সমর্থন করে না, ক্লাইমেট চেঞ্জকে কিভাবে হচ্ছে প্রতিরোধ করা যায় এই বিষয়টার কথা বলছে। আশা করি বোঝা গেছে। কারণ এই শব্দটা আপনি একটা স্টোরি দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে। ধরেন আপনি কোন একটা ক্রাইম করলেন, ক্রাইম করার পর আপনাকে হচ্ছে জেলখানায় নিয়ে যাওয়া হইলো। এখন দেখেন প্রত্যেকটা মানুষের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে। আপনি আপনার পক্ষে একজন অ্যাডভোকেট নিয়োগ করলেন বা অ্যাপয়েন্ট করলেন, তো অ্যাডভোকেট অবশ্যই আপনাকে আপনার হয়েই কথা বলবে, আপনাকে সমর্থন করবে। এইভাবে জাস্ট আপনি শব্দটা মনে রাখতে পারেন। ওকে ফাইন। এখানে কি বলতেছে দেখি একটু। ডিউরিং এ কমিউনিটি মিটিং, একটা কমিউনিটি মিটিং এর সময় a local resident might stand up to speak a building in favor of building a new park for children। ওকে ফাইন। তাহলে লোকাল যে রেসিডেন্টরা আছে তারা সমর্থন করছে কোনটা? বাচ্চাদের জন্য যে একটা নতুন পার্ক তৈরি করার যে বিষয়টা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে কি বলতেছে, মেনি ডক্টরস অ্যাডভোকেট ফর এ ব্যালেন্স ডায়েট এন্ড রেগুলার এক্সারসাইজ টু মেনটেইনিং লং টার্ম
হার্ট হেলথ। সো এটা বুঝতে পেরেছেন, সহজ। আচ্ছা, এখানে একটা শব্দ আছে চ্যাম্পিয়ন। নর্মালি হচ্ছে চ্যাম্পিয়ন শব্দের নাউন মিনিং হচ্ছে বিজয়ী, যেটা আমরা জানি, বাট আমাদের জন্য সেকেন্ডারি মিনিংটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চ্যাম্পিয়ন শব্দের সেকেন্ডারি মিনিং হচ্ছে কাউকে সমর্থন করা। খুব খুব ভালো করে মনে রাখতে হবে, আবার বলতেছি, চ্যাম্পিয়ন শব্দের প্রাইমারি মিনিং মানে হচ্ছে যেটা নাউন, ওইটার মানে হচ্ছে বিজয়ী। বাট যখন আপনি চ্যাম্পিয়ন শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করবেন, তখন চ্যাম্পিয়ন শব্দের অর্থ হচ্ছে আপনার সমর্থন করা, ঠিক আছে? এন্ডোর্স মানে সমর্থন করা। যেমন ধরেন, আপনি যদি বাইরে যেতে চান, আপনাকে ডলার এন্ডোর্স করতে হবে। ডলার এন্ডোর্সটা কি? এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল কারেন্সি, এটা ক্যারি করার জন্য আপনার একটা অনুমোদনের প্রয়োজন হয়, ঠিক আছে? এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে অনুমোদন। এন্ডোর্সমেন্ট হচ্ছে নাউন, আর এন্ডোর্স হচ্ছে আপনার ভার্ব। আফল মানেও আপনার সমর্থন করা। অপোজিট হচ্ছে কি? কাউকে নিরুৎসাহিত করা বা নিন্দা করা, তাই না? কন্ডিম মানে হচ্ছে কাউকে নিন্দা করা। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা পেয়ার খুব ভালো করে মনে রাখবেন: অ্যাডভোকেট, অ্যাপোলজিস্ট, চ্যাম্পিয়ন, ডিফেন্ড, ঠিক আছে? সো আমি আমাদের ভোকেব ম্যাটেরিয়াল গুলো হচ্ছে এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে হচ্ছে ওয়ার্ড গুলো পড়ার সাথে সাথে আপনাদের পেয়ার গুলো পড়া হয়ে যায়, ঠিক আছে? কারণ হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স সলভ করার জন্য আপনাকে হচ্ছে আগে পেয়ার আইডেন্টিফাই করতে হবে। সো এট এ টাইম ভোকেব পড়ার সাথে সাথে যদি আপনি পেয়ার গুলো পড়ে ফেলেন, আপনার পড়াটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরবর্তী শব্দ হচ্ছে এগ্রেন্ডাইজ। এগ্রেন্ডাইজ শব্দের অর্থ হচ্ছে আপনার ক্ষমতা বা মর্যাদা বাড়িয়ে দেখানো, ঠিক আছে? ইনক্রিজ দ্য পাওয়ার, ক্ষমতা, স্ট্যাটাস অর ওয়েলথ অফ। যেমন যেমন ধরেন হচ্ছে আপনার অনেকে নিজের সিভিতে বা ফেসবুকে বায়ো লেখার সময় ছোটখাটো কাজকেও এমন ভাবে বাড়িয়ে লেখেন যেন তিনি বিশাল কিছু করে ফেলেছেন। এই কাজটাই হলো নিজেকে অ্যাগ্রেন্ডাইজ করা। কারো ক্ষমতা, সম্পদ বা পদমর্যাদা বা খ্যাতিকে বাস্তবে যা আছে তার চেয়ে অনেক বড় বা বাড়িয়ে প্রকাশ করা অর্থে আমরা অ্যাগ্রেন্ডাইজ শব্দটা ব্যবহার করব। কি বলতেছে? সাম পিপল কনস্ট্যান্টলি ব্র্যাগ। ব্র্যাগ মানে হচ্ছে দম্ভ বা গর্ব করা, ঠিক আছে? ব্র্যাগ অ্যাবাউট দেয়ার মাইনর অ্যাচিভমেন্টস জাস্ট টু মেক দেমসেলফ সিম মোর ইম্পর্টেন্ট দেন দে অ্যাকচুয়ালি আর। মানে তারা আসলে যা, বাট যেটা দেখাচ্ছে এটা অনেক বড় করে দেখাচ্ছে, এরকম একটা বিষয় আর কি। এখানে কি বলতেছে? দ্য কিং সল্ট, সিট থেকে সল্ট, তাহলে দ্য কিং সল্ট চেয়েছিল অ্যাগ্রেন্ডাইজ হিজ কিংডম, তার যে কিংডম বা তার রাজ্যকে বাড়াতে। কিভাবে? বাই কনকুয়ারিং। কনকুয়ার মানে হচ্ছে জয় করা। বাই কনকুয়ারিং নেইবারিং টেরিটরিজ এন্ড সিজিং দেয়ার রিসোর্সেস। সিজ মানে হচ্ছে দখল করা। সো কিভাবে করতে চেয়েছিল কাজটা? ওই নেইবারদের যে টেরিটরি আছে ওটাকে জয় করবে এবং তাদের যে রিসোর্সেস গুলো আছে সেগুলোকে দখল করার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি বলতেছে? Critics argued that the CEO's primary motivation for the merger was to, আচ্ছা, was, মার্জার মানে হচ্ছে একসাথে করা, ঠিক আছে? দুইটা কোম্পানি যদি একীভূত হয়ে যায়, এটাকে আমরা হচ্ছে বলবো হচ্ছে মার্জ। ফর দ্য মার্জার ওয়াজ টু এগ্রেন্ডাইজ। কেন? টু সরি, টু এগ্রেন্ডাইজ, বাড়াতে হিজ ওন কর্পোরেট লেগেসি রেদার দেন বেনিফিট দ্য শেয়ার হোল্ডার্স। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা বিষয় খেয়াল করেন, রেদার দেন দিয়ে নর্মালি হচ্ছে আমরা প্রেফারেন্স বুঝিয়ে থাকি, ঠিক আছে? সবসময় মনে রাখবেন, রেদার দেন যখন বাক্যের মাঝখানে থাকবে, রেদার দেনের আগে যা থাকে, আগে যেটা থাকবে ওইটাই হচ্ছে মেন প্রেফারেন্স, ঠিক আছে? এই ছোট্ট ছোট্ট আন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদের টেক্সট কমপ্লিশন সলভ করতে অনেক বেশি কাজে লাগবে। তো বড় করে দেখানো অর্থে আমরা এনলার্জ, ম্যাগনিফাই বা গ্লোরিফাই এই শব্দগুলো ব্যবহার করতে পারি। এই অ্যাগ্রেন্ডাইজ শব্দটার মধ্যে একটা আপনি শব্দ পাবেন, সেটা হচ্ছে গ্র্যান্ড। মেকিং সামথিং লুক গ্র্যান্ড অর বিগার, মানে কোনো কিছুকে বড় করে দেখানো। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার অ্যালাক্রিটি। 15 তারিখ যে সিনিয়র অফিসারের পরীক্ষা হয়েছে না, ওখানে কয়েকটা শব্দ সিনোনিম আপনি খেয়াল করবেন, যেমন অ্যালাক্রিটি শব্দটা পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে লোকুইশাস শব্দটা পরীক্ষায় আসছে, যেটা আমরা ফার্স্ট ক্লাস আলোচনা করতেছিলাম। লোকুইশাস শব্দটা ডিসকাস করতে গিয়ে এটার যে রুট লোকু, তখন আমি একটা শব্দ ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে আপনার এলোকুয়েন্ট। এই শব্দটা পরীক্ষায় আসছে, ঠিক আছে? আহ এই হচ্ছে বিষয় আর কি। তো অ্যালাক্রিটি শব্দের অর্থ হচ্ছে আপনার এটা কি আগ্রহ, ভাই অ্যালাক্রিটি? অ্যালাক্রিটি? মানে প্রোনাউন্সিয়েশনটা জি। কাইন্ড অফ মেবি খুব সম্ভব অ্যালাক্রিটি হওয়ার কথা, ঠিক আছে? তারপরে যদি আপনার কনফিউশন থাকে একটু কাইন্ডলি দেখে নিবেন, কারণ হচ্ছে
উচ্চারণের বিষয়ে আসলে আমার নিজেরও প্রবলেম আছে, সো কনফিডেন্টলি বলতে পারছি। বুঝতে পেরেছেন? কোনো প্রোনাউন্সিয়েশন যদি মনে হয় যে আমি ভুল করেছি, আপনি কাইন্ডলি হচ্ছে একটু চেক করে নেবেন। ক্লিয়ার ভাইয়া? যেমন ধরেন এখানে একটা শব্দ আছে, এটা উচ্চারণ হচ্ছে রেডিনেস। রেডিনেস, আমি হচ্ছে আগে রেডিনেস উচ্চারণ করতাম, ঠিক আছে? এই উচ্চারণ হচ্ছে রেডিনেস। যাই হোক, অ্যালাক্রিটি শব্দের অর্থ হচ্ছে আগ্রহ ভরা তৎপরতা, মানে কোনো কাজ করার জন্য মনের ভিতরে একটা প্রচন্ড উৎসাহ, আনন্দ বা দ্রুত সাড়া দেওয়ার একটা মন মানসিকতা, ঠিক আছে? তো খেয়াল করবেন যে আমরা যখন স্কুল কলেজে ছিলাম, ধরেন একদিন আমাদের টিচার ক্লাসে এসে বললো যে ও একটা প্রোগ্রামে ভলান্টিয়ার লাগবে, ঠিক আছে? তো ধরেন 50-60 জন স্টুডেন্ট থেকে দুইজন বললো যে স্যার আমি যাবো, আমি যাবো, আমি যাবো। এই যে কোনো একটা কাজ করার প্রচন্ড উৎসাহ, এটাকে আমরা অ্যালাক্রিটি বলতে পারি, ঠিক আছে? সেখানে কি বলতেছে, হোয়েন, যখন দ্য বস অফার্ড এ ফ্রিল্যান্স টু এনিওয়ান হু ফিনিশড দেয়ার ওয়ার্ক আর্লি। তাহলে যখন হচ্ছে বস অফার করেছিল কি ফ্রিল্যান্স, যে কাজটা আগে শেষ করতে পারবে, তখন কি হয়েছে, দ্য এমপ্লয়িজ স্টার্টেড টাইপিং উইথ গ্রেট স্পিড এন্ড এনার্জি, ঠিক আছে? তো আমরা আমাদের স্কুল কলেজে দেখে আসছি, আপনার হচ্ছে শিক্ষক যখন হচ্ছে বলে যে তোমরা যদি এই কাজটা দ্রুত করো বা তোমাদের চকলেট টকলেট দিব, ঠিক আছে, বা গিফট দিব, তো সবার মধ্যে একটা হচ্ছে কর্মচাঞ্চল্য দেখা যায়, তৎপরতা দেখা যায় যে কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলি, এরকম একটা বিষয় আর কি। আবার অন্যভাবেও শব্দটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, যেমন ধরেন সারাদিন অলস বসে থাকার পর, ঠিক আছে, আপনার ফ্রেন্ডের কাছ থেকে মনে করেন ট্যুরে যাওয়ার বা আড্ডা দেওয়ার একটা প্রস্তাব আসলো, ঠিক আছে, আপনি সাথে সাথে রাজি হয়ে বেরিয়ে গেলেন বাসা থেকে, এরকম একটা বিষয় আর কি। সেখানে কি বলতেছে, দ্য এগার স্টুডেন্ট, এগার মানে হচ্ছে আগ্রহী, এগার মানে হচ্ছে আপনার আগ্রহী, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। দ্য এগার স্টুডেন্ট একসেপ্টেড দ্য ইন্টার্নশিপ অফার উইথ অ্যালাক্রিটি, ঠিক আছে, ওকে, সাইনিং দ্য কন্ট্রাক্ট উইদিন মিনিটস অফ রিসিভিং ইট। আশা করি বোঝা গেছে। তো এখানে একটা কিছু সিনোনিম আছে, যেমন প্রম্পটনেস। প্রম্পটনেস শব্দটা নর্মালি হচ্ছে দ্রুততা বা স্পিডের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো যা এই অ্যালাক্রিটি শব্দটা আপনি খেয়াল করছেন যে শিক্ষক যখনই বললেন যে ওই অমুক কাজের জন্য হচ্ছে ভলান্টিয়ার লাগবে, তো যারা যারা ইন্টারেস্টেড ছিল তারা খুব দ্রুত হাত রেস করলো, হ্যান্ড রেস করলো, ঠিক আছে? এই যে দ্রুত করা, ঠিক আছে, এই কারণে আপনার অ্যালাক্রিটি শব্দটা সিনোনিম হিসেবে আমরা প্রম্পটনেস কেও রাখলাম। তারপর যে রেডিনেস, জিল মানে হচ্ছে আগ্রহ, উইলিংনেস মানে আগ্রহ, এগারনেস মানে আগ্রহ, ঠিক আছে? অপোজিট গুলোকে কোনো কিছুর প্রতি উদাসীন থাকা বা অনীহা থাকা, ঠিক আছে? ইন্ডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, অ্যাপাথি মানে হচ্ছে অনীহা, রিলাক্টেন্স মানে হচ্ছে আপনার অনিচ্ছা। অ্যালাক্রিটি শব্দটা শুনতে অনেকটা অল ইলেকট্রিক। ইলেকট্রিককে আপনারা মনে রাখবেন ইলেকট্রিসিটি, তাই না? ইলেকট্রিসিটি কিন্তু খুব ফাস্ট এবং হচ্ছে খুব ফুল অফ এনার্জি নিয়ে প্রবাহিত হয়। কিভাবে আমরা শব্দটা মনে রাখতে পারবো? আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে আমরা অ্যাম্বিভালেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, ঠিক আছে? অ্যাম্বিভালেন্ট শব্দের অর্থ হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব বা হচ্ছে মিশ্র অনুভূতি, হ্যাভিং ফিক্সড ফিলিংস অর কন্ট্রাডিক্টরি আইডিয়াস অ্যাবাউট সামথিং। যেমন ধরেন আপনার একজনের সাথে বিয়ে হওয়ার কথা, আপনি ওই ছেলে বা মেয়ের সাথে কথা বলছেন, ঠিক আছে? এখন কথা বলতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে দেখলেন হচ্ছে ওই ছেলেটা মেয়ে, ওই ছেলে বা মেয়ের হচ্ছে কিছু ভালো গুণ আছে, আবার কিছু মন্দ গুণও আছে, ঠিক আছে? মন্দ গুণ তো আর হয় না, মানে কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে। দেন আপনি হচ্ছে একটা কি বলবো কনফিউশনের মধ্যে পড়ে গেলেন যে অমুককে বিয়ে করা উচিত কি। আবার ধরেন আপনি একটা জব করেন, আর একটা ভালো জবের অফার পাইছেন, আহ ওইটাতে আপনাকে স্যালারিও বেশি দিবে, কিন্তু আপনাকে ঢাকার বাইরে হচ্ছে বা ধরেন আপনাকে পঞ্চগড় যেতে হবে। So, এই যে একটা কনফিউশন যে টাকা বেশি দিবে কিন্তু হচ্ছে আমাকে ঢাকার বাইরে যেতে হবে, আমি এখন জয়েন করবো কি করবো না, এই ধরনের একটা মিক্সড ফিলিং যখন আপনার মধ্যে তৈরি হবে, এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে অ্যাম্বিভালেন্ট, ঠিক আছে? সো চাকরির যে গল্পটা বললাম এটা এখানে আছে। তারপর এই বাক্যে কি বলছে একটু খেয়াল করি, দ্য শি রিমেইনড অ্যাম্বিভালেন্ট অ্যাবাউট দ্য ওয়েডিং ইনভাইটেশন। ওয়েডিং ইনভাইটেশনের সম্পর্কে সে হচ্ছে অ্যাম্বিভালেন্ট ছিল বা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আনশিওর ইফ শি শুড অ্যাটেন্ড গিভেন হার, আছে গিভেন শব্দটা এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গিভেন মানে হচ্ছে এখানে বিবেচনায় নিয়ে, গিভেন হার হিস্ট্রি উইথ দ্য গ্রুম, মানে গ্রুমের সাথে তার সম্পর্কটা ভালো না, তো গ্রুমের সাথে সম্পর্কটা বিবেচনায় নিয়ে তার আসলে ওই বিয়েতে যাওয়া উচিত কিনা এই বিষয়ে সে অ্যাম্বিভালেন্ট ছিল। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? সো এখানে এই শব্দটার রুট হচ্ছে আপনার এমবি। এমবি মানে হচ্ছে দুই দিকে বা বোথ, ঠিক আছে? আর ভালেন মানে হচ্ছে আপনার ফিলিং, ফিলিং বোথ ওয়েজ এট দা সেম টাইম। এই এমবি রুটটা থেকে আপনার অনেকগুলো শব্দ আসছে, আমরা কয়েকটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথম শব্দটা খেয়াল করেন, অ্যাম্বিভালেন্ট, যেটা অলরেডি আমরা ডিসকাস করছি, অ্যাম্বিভালেন্ট। পরবর্তী শব্দটা এমবিগিউয়াস, এখানেও কিন্তু কি আছে, অ্যাম্বিগিউয়াস।
ধরেন আপনি আপনার বন্ধুকে বললেন যে হচ্ছে আজকে রাতে আমার বাসায় এসো, আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো। এখন আপনার বন্ধু বললো যে আচ্ছা দেখি, আসতেও পারি, নাও পারি, আচ্ছা দেখা যাক, আমার একটু কাজ আছে, আবার আসতেও পারি। এই যে একটা কথা, ঠিক আছে, আপনি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ, সো তার যে সে যে স্টেটমেন্ট গুলো দিছে, এখান থেকে মানে দুইটা বিষয় ইন্টারপ্রেট করা যায়, সে আসতেও পারে, নাও আসতে পারে। ওভারঅল বিষয়টা যেটা দাঁড়াইলো আনক্লিয়ার বা হচ্ছে ভেগ, ঠিক আছে, অস্পষ্ট, বা আমরা বলতে অবসকিউর। অবসকিউর মানে হচ্ছে আপনার অস্পষ্ট। আমরা বলতে পারি ওপেক। ওপেক শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, যদি কন্টেক্সে পার্থক্য আছে। যাই হোক, এগুলো মাথায় রাখবেন। এই শব্দগুলোর মানে হচ্ছে অস্পষ্ট বা আনক্লিয়ার। তারপর আছে হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস। আমরা একটা বাংলা শব্দ পড়েছিলাম না, সব্যসাচী, যার দুই হাত সমান চলে, ঠিক আছে। তো অ্যাম্বিডেক্সট্রাস মানে হচ্ছে আপনার সব্যসাচী, যার দুই হাত সমানে চলে। এটা মাথায় রাখবেন। অ্যাম্বিভার্ট, আমরা হচ্ছে এক্সট্রোভার্ট সম্পর্কেও জানি, আমরা হচ্ছে আপনার ইন্ট্রোভার্ট সম্পর্কেও জানি। অ্যাম্বিভার্ট হচ্ছে দুইটার মাঝখানে। বোঝা গেছে আশা করি। এমবি সিনিস্টার, এমবি সিনিস্টার শব্দটা আমার এদের ডিকশনারিতে নেই, যার কারণে এটা রেড লাইন দেখাচ্ছে। এমবি সিনিস্টার মানে হচ্ছে যার কোনো হাতে সমানে চলে না, মানে টোটালি হচ্ছে ক্লামজি, মানে একদম আপনার কি বলবো, আনস্কিল বা ইনএক্সপিরিয়েন্স, ইমম্যাচিওর, বা হচ্ছে আপনার অ্যামেচার, ঠিক আছে। কোনো হাতেই সমানভাবে চলে না, একদমই অদক্ষ। আশা করি বোঝা গেছে। তাহলে অ্যাম্বিভালেন্ট, অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিভার্ট, অ্যাম্বিসিনিস্টার, এবং এই ওয়ার্ডটাও যদিও আনকমন, ঠিক আছে। এটা এখন পর্যন্ত আমি জিআরইর কোনো ম্যাটেরিয়ালের মধ্যে পাই নাই, এই শব্দটাও খুব একটা পাই নাই, বাট এটা ইজি টু রিমেম্বার, এটা সহজে মনে রাখা যায়। অ্যাম্বিভার্ট শব্দটা, বাট এই তিনটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাম্বিভালেন্ট এবং অ্যাম্বিগিউয়াস আর অ্যাম্বিডেক্সট্রাসটা গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছি। এখানে একটা কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম আছে, যেমন ইকুইভোকাল, ঠিক আছে। ইকুইভোকাল, এই যে একটা শব্দ ডিসকাস করলাম না, অ্যাম্বিগিউয়াস, যে আপনার বন্ধু আসতেও পারে, নাও আসতে পারে। এমবিগিউয়াস এর একটা ডিরেক্ট সিনোনিম হচ্ছে আপনার ইকুইভোকাল, ঠিক আছে। আপনি দুই ভাবে ইন্টারপ্রেট করতে পারবেন। আনসার্টেন, আপনার বন্ধু আসার বিষয়টা অনিশ্চিত। ইনডিসাইসিভ, আসলে ডিসাইসিভ শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বা হচ্ছে অটল, ঠিক আছে। আর ইনডিসাইসিভ মানে হচ্ছে একটু লুজ বলতে পারেন আর কি আপনি, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে আপনার অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো কিছুর অবস্থা উন্নতি করা। মেক সামথিং বেটার, মেক সামথিং বেটার, মেক সামথিং হুইচ ইজ আনস্যাটিসফ্যাক্টরি বেটার। আশা করি বোঝা গেছে। যেমন ধরেন ব্ল্যাক কফি, কারণ সবার তো ব্ল্যাক কফি ভালো লাগবে না, তাই না? ধরেন আপনার ব্ল্যাক কফি ভালো লাগে না, আপনি এটার টেস্ট, এটার যে একটা বিটারনেস, এটাকে কিছুটা রিডিউস করার জন্য আপনি এখানে হচ্ছে ধরেন 1 চামচ চিনি দিলেন। এই যে চিনি দেওয়ার মাধ্যমে আপনি কফির যে টেস্ট, এটা যে উন্নত করলেন, স্বাদটা একটু বাড়িয়েছেন, বেসিক্যালি আপনি অ্যামিলিওরেট করেছেন, ঠিক আছে। আবার ধরেন কোনো একটা এলাকার মধ্যে রাস্তাঘাট ভাঙা, ঠিক আছে, তো সরকার যখন ওই রাস্তাঘাটগুলো ঠিক করে দেয়, তাহলে অবস্থার একটু উন্নতি হয়েছে। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, দ্য গভর্নমেন্ট প্রোগ্রাম ইজ ডিজাইন করা হয়েছে টু অ্যামিলিওরেট, উন্নতি করতে, দ্য লিভিং কন্ডিশনস অফ ফ্যামিলিজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন, যারা হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আশা করি বোঝা গেছে। সো এটা সিনোনিম হিসেবে ইমপ্রুভ, বেটার বা এনহান্স এটা রাখতে পারে। এখন খেয়াল করেন, এখানে দুটো শব্দ আছে, এলিভিয়েট এবং যে মিটিগেট। এই দুইটা শব্দ আমি কিন্তু লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, তাই না? একটু বলেন তো, এলিভিয়েট এবং মিটিগেট শব্দের অর্থ কি? এনিওয়ান? অ্যালিভিয়েট বা মিটিগেট শব্দের অর্থ কি? প্রশমিত করা। কোনো কিছুকে প্রশমিত করা, ঠিক আছে। এখন আপনি এখন কি আপনি আমাকে বলতে পারবেন যে অ্যামিলিওরেট শব্দটার সাথে কিভাবে এরা সিনোনিমাস হইলো? এনিওয়ান? বা একটা জিনিস প্রশমিত করা মানে তো এটা আবার ভালো হওয়া, যেমন জ্বরের তাপমাত্রা যদি 105 থেকে 102 হয়, অবস্থার উন্নতি হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। এই যে একটা বিষয় ভাইয়া যেটা বললো, ধরেন আপনার 105 ডিগ্রি জ্বর উঠলো, ঠিক আছে, আপনি প্যারাসিটামল খাওয়ার পর ধরেন সেটা 101 ডিগ্রি হইলো। এই যে আপনার জ্বরটা প্রশমিত হইলো, এটা কিন্তু আপনার অবস্থা উন্নতি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কি বলছে, অ্যামিলিওরেট শব্দটা সুন্দর একটা আমুল বাটারের মতো মনে হয়, তাই না? তো অ্যাডিং বাটার মেক্স দ্য ব্রেড টেস্ট বেটার। আশা করি বোঝা গেছে। সো দেখেন, এগুলো কিন্তু জিআরই তে আপনার পেয়ার হিসেবে আসছে, মিটিগেট, অ্যামিলিওরেট, খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে এমিনেবল। এমিনেবল,
এমিনেবল শব্দের অর্থ হচ্ছে সহজে মেনে নেই এমন বা হচ্ছে বাধ্য, মানে যাকে বোঝানো সহজে বোঝানো যায় বা যে অন্যের পরামর্শ বা কথা মানতে রাজি থাকে এবং খিটখিটে স্বভাবের নয়। ধরেন আপনি পড়াশোনা করতেছেন, আপনার পড়াশোনা অনেক পরিশ্রম করতেছেন বাট আপনি সাকসেসফুল হচ্ছেন না। দেন আমি আপনাকে গিয়ে হচ্ছে কিছু সাজেশন দিলাম যে অনেক পরিশ্রম করার পরেও যেহেতু আপনার হচ্ছে অবস্থার উন্নতি হচ্ছে না, আপনার স্ট্র্যাটেজিজ এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। তো আপনি যখন হচ্ছে উইলিংলি বা আমার কথাটাকে মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনাকে আমি এমিনেবল বলতে পারবো। ঠিক আছে, কারণ আপনি যদি আমাকে বলেন যে না না ভাই আপনি ভুল বলতেছেন, আমি যেভাবে পড়তেছি আমার স্ট্র্যাটেজিজ এর মধ্যে কোনো সমস্যা নাই, তাহলে আপনি এমিনেবল না। এরকম একটা বিষয় আর কি। আশা করি বোঝা গেছে। ওপেন এন্ড রেসপন্সিভ টু সাজেশন, ঠিক আছে, ইজিলি পারসুয়েডেড অর কন্ট্রোল। হ্যাঁ, এখানে স্লাইটলি একটা নেগেটিভ কথা বলা হয়েছে যে যারা এমেনেবল তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হচ্ছে তারা অনেক সময় মানে খারাপ বুদ্ধিগুলো একসেপ্ট করে নেয়। ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। যেমন এখানে কি বলতেছে, ইফ ইউ হ্যাভ এ ফ্লেক্সিবল রুমমেট দে আর লাইকলি টু এগ্রি টু ইউর সাজেশন অফ চেঞ্জিং দ্য ফার্নিচার লেআউট। ঠিক আছে, এখানে ফার্নিচার লেআউটের কথা বলা হচ্ছে। আবার ধরুন হচ্ছে আপনার লাইট যদি জ্বলে, আপনার ঘুম আসে না, আপনি আপনার রুমমেটকে বললেন হচ্ছে আমার ঘুমের সময় লাইটটা কাইন্ডলি বন্ধ রাখলে ভালো হয়, সে যদি আপনার সাথে সাথে রাজি হয়ে যায়, ঠিক আছে, এই বিষয়টাকে অ্যামেনেবল বলতে পারবেন। এই বাক্যটাতে কি বলছে দেখি, দ্য ডিরেক্টর ওয়াজ অ্যামেনেবল, ওকে ফাইন, টু দ্য অ্যাক্টরস সাজেশনস ফর ইমপ্রুভিং দ্য স্ক্রিপ্টস ডায়লগ। বাহ, খুব ভালো একজন ডিরেক্টর, তাই না? যে আপনার অ্যাক্টরের সাজেশন সে একসেপ্ট করছে যে স্ক্রিপ্টের মধ্যে কিছুটা পরিবর্তন আনা দরকার। আশা করি বোঝা গেছে। ওকে, এর পরের বাক্যটা দেখি, হোয়াইল। হোয়াইল শব্দের অর্থ যদিও। যদিও দ্য প্রিভিয়াস ম্যানেজার ওয়াজ স্টাবর্ন। স্টাবর্ন শব্দের অর্থ অর্থ হচ্ছে আপনার অবাধ্য বা একগেয়ে বা হচ্ছে জেদি, মানে হচ্ছে আমি যেটা বুঝি ওইটাই, আমি আমার ডিসিশনের পরিবর্তন করব না। ঠিক আছে, স্টাবর্ন শব্দের অর্থ হচ্ছে আপনার আহ জেদি বা ডিসঅবিডিয়েন্ট আপনি বলতে পারেন। তো কমা শব্দের অর্থ তবুও। দ্য নিউ সুপারভাইজার ইজ মাচ মোর অ্যামেনেবল টু এমপ্লয়ি ফিডব্যাক রিগার্ডিং দ্য ওয়ার্ক প্লেস ফ্লেক্সিবিলিটি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, সিনোনিম আছে। কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট শব্দের অর্থ হচ্ছে অবিডিয়েন্ট। ডোসাইল। ডোসাইল শব্দের অর্থ হচ্ছে নম্র বা ভদ্র। এই ধরনের মানুষগুলো কিন্তু কোঅপারেটিভ হয়ে থাকে। ট্র্যাক্টেবল, যাদেরকে ট্র্যাক করা সহজ, ঠিক আছে, লাইনে রাখা সহজ। ম্যানেজেবল, যাদেরকে সহজে ম্যানেজ করা যায়। ঠিক আছে, আর যদি উল্টাটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি স্টাবর্ন বা রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে অবাধ্য, আনকোঅপারেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে আপনার অ্যানাক্রোনিস্টিক। অ্যানাক্রোনিস্টিক শব্দের অর্থ হচ্ছে সময়ের ভুল। কি বললাম? সময়ের ভুল। ধরেন কোন জিনিস বা ঘটনাকে তার সঠিক সময়কাল থেকে সম্পূর্ণ ভিন্ন বা ভুল সময়ে উপস্থাপন করা অর্থে আমরা অ্যানাক্রোনিস্টিক শব্দটা ব্যবহার করব। যেমন ধরেন এনশিয়েন্ট সিভিলাইজেশন নিয়ে একটা মুভি তৈরি করা হচ্ছে, ওইখানে আপনি দেখছেন হচ্ছে কেউ একজন আপনার আহ কি বলে iPhone 17 Pro Max ইউজ করতেছে। এই জিনিসটাকে আমরা হচ্ছে যে অ্যানাক্রোনিস্টিক বলতে পারবো, তাই না? কারণ কারণ হচ্ছে আপনি মুভি তৈরি করছেন হচ্ছে এনশিয়েন্ট সিভিলাইজেশন নিয়ে বা প্রাচীন সভ্যতা নিয়ে, তখন তো স্মার্টফোন ছিল না, আইফোন তো অনেক দূরের বিষয়। ঠিক আছে, আবার ধরেন আপনি কোন একটা মুভিতে দেখতেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বারাক ওবামা একসাথে বসে আড্ডা দিচ্ছে বা কফি খাচ্ছে, এটা তো সম্ভব না, তাই না? কারণ হচ্ছে রবীন্দ্রনাথ এবং বারাক ওবামা আপনার একই সময়ের মানুষ, তার ভিন্ন ভিন্ন সময়ের মানুষ। ঠিক আছে? এটাই হচ্ছে সময়ের ভুল। বিলঙ্গিং টু এ পিরিয়ড আদার দেন দ্যাট বিলং সরি আদার দেন দ্যাট বিং পোর্ট্রেড। আশা করি বুঝতে পেরেছেন। সো যে বিষয়টা বললাম আর কি, মুভির এটা এখানে লেখা আছে। এখানে কি বলছে দেখি, ইউজিং এ টাইপরাইটার ইন এ মডার্ন অফিস ফুল অফ হাই এন্ড কম্পিউটার্স ফিলস এনটায়ারলি অ্যানাক্রোনিস্টিক। তাই না? এখন যদি আপনি কোনো অফিসে গিয়ে দেখেন হচ্ছে এখনো টাইপরাইটার ইউজ করা হচ্ছে, এই জিনিসটাকে আমরা অ্যানাক্রোনিস্টিক বলতে পারবো। আবার এখানে কি বলতেছে, হিস্টোরিক্যাল ড্রামা ওয়াজ ক্রিটিসাইজড। আচ্ছা, হিস্টোরিক্যাল ড্রামাকে ক্রিটিসাইজ করা হয়েছিল কেন? ফর সেভারাল অ্যানাক্রোনিস্টিক ডিটেলস। অ্যানাক্রোনিস্টিক ডিটেলের কারণে, সাচ এস দ্য ইউজ অফ মডার্ন স্ল্যাং ইন দ্য 18th সেঞ্চুরি সেটিং। আপনি 18th সেঞ্চুরির একটা মুভি তৈরি করছেন যেখানে আপনি ধরেন মডার্ন বর্তমানে যে গালাগালি গুলো বা স্ল্যাং গুলো ইউজ করা হয়, ঠিক আছে, এই বিষয়টাকে আমি অ্যানাক্রোনিস্টিক বলতে পারবো। সিনোনিম গুলো খেয়াল করেন। আর্কেইক। আর্কেইক মানে প্রাচীন বা পুরনো। এই শব্দের রুট হচ্ছে আপনার আর্ক। আর্ক মানে পুরনো, যেমন আর্কিওলজি, এটা আমরা সামনে ব্যাখ্যা করবো। এন্টিকুয়েটেড, ঠিক আছে, এন্টিকুয়েটেড। এন্টি শব্দের অর্থ হচ্ছে আপনার একটু বিরুদ্ধে আর কি, ব্যাগেন্স, এটা আমরা সামনে পড়বো।
মিসপ্লেসড বুঝতে পেরেছেন, ওল্ড ফ্যাশন, অবসোলেট, অবসোলেট মানে হচ্ছে পুরনো। তো যাই হোক, এই অ্যানাক্রোনিস্টিক শব্দটার রুট হচ্ছে আপনার ক্রন। রুট হচ্ছে আপনার ক্রন। ক্রন মানে হচ্ছে টাইম। যে শব্দে আপনি হচ্ছে এই ক্রন, এই রুটটা দেখবেন, আপনাকে সাথে সাথে ধরে নিতে হবে এই শব্দটা কোনো না কোনো ভাবে সময়ের সাথে আপনার সম্পর্কিত। যেমন ধরেন, কিছু শব্দ আমি লিখে রাখছি, একটা একটা করে বলি। যেমন হচ্ছে ক্রোনোলজিক্যাল, প্রথম শব্দটা খেয়াল করেন, ক্রোনোলজিক্যাল, ঠিক আছে। ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে সময় বা তারিখের ক্রমানুসারে সাজানো। যেমন ধরেন, আপনি যদি 1947 থেকে আহ 71 পর্যন্ত কাহিনীগুলো সিরিয়ালে লিখতে চান, তাহলে আপনাকে 47, 52, 54, তারপর 56, 62, 66, তারপর 69, 70, 71, 72, তাই না? এই প্রত্যেকটা কাহিনী, ঠিক আছে, একটি দেশ ভাগ হওয়ার শুরু থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রত্যেকটা ইভেন্ট যখন আপনি সিরিয়ালি লিখবেন, এই জিনিসটাকে বলবো ক্রোনোলজিক্যাল বা ধারাবাহিক, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রনিক। ক্রনিক দেখে এখানে কিন্তু ক্রন এই রূপটা আছে। দেখেন, ডিজিজ দুই ধরনের হয়। এক ধরনের ডিজিজকে বলবো হচ্ছে আমরা অ্যাকিউট ডিজিজ, আরেক ধরনের ডিজিজকে বলবো হচ্ছে আমরা ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজ ওইগুলাই যে ডিজিজ গুলো কিউট। যেমন ধরুন, আপনার জ্বর উঠলো, কয়েকদিন ছিল, হঠাৎ করে জ্বর কমে গেল, এই জিনিসটাকে আমরা অ্যাকিউট ডিজিজ বলবো। কারণ ওই ডিজিজ গুলোকে অ্যাকিউট বলবো যেগুলো হচ্ছে স্বল্প সময় থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পরে সেরে যায়। এই কারণে যেটা আমরা কিউট বলতেছি, কিউট ডিজিজ বলতেছি, ঠিক আছে, মজা করে আর কি। আর ক্রনিক ডিজিজ মানে হচ্ছে যেগুলো দীর্ঘকাল ধরে হচ্ছে আপনার চলতে থাকে। আপনি ওষুধ খাওয়ার পরে হয়তো সাময়িকভাবে কিছুটা এলিভিয়েট হলেও আবার ফিরে ফিরে আসে। যেমন বলতে পারেন ক্রনিক ব্যাক পেইন। আশা করি বোঝা গেছে। অ্যানাক্রোনিজম শব্দটা তো আমি মাত্র ডিসক্রাইব করলাম। ওকে। তারপর হচ্ছে সিনক্রোনাইজ। সিনক্রোনাইজ মানে হচ্ছে একই সময়ে ঘটা, ঠিক আছে। ধরেন, একাধিক জিনিসকে একই সময়ে বা একই গতিতে চালিত করা। যেমন দুই বন্ধু তাদের হাত ঘড়ির সময় মিলিয়ে নেওয়া, ঠিক আছে, সিনক্রোনাইজ। সেখানে সিন, সিন মনে রাখতে হবে, সিন শব্দের অর্থ হচ্ছে একসাথে, ঠিক আছে, সিন শব্দের অর্থ একসাথে। দেন হচ্ছে ক্রনিকল। ক্রনিকল শব্দটা ওই ক্রোনোলজিক্যালের সাথে কানেক্টেড। আপনার ঐতিহাসিক ঘটনাবলী সময় অনুযায়ী লিপিবদ্ধ করা অর্থে। ক্রোনোমিটার, ক্রোনোমিটার দিয়ে হচ্ছে আপনার নির্ভুলভাবে সময় পরিমাপ করা হয়। সিনক্রোনাস, এখানে সিন মানে হচ্ছে একসাথে, সিনক্রোনাস মানে সমসাময়িক, একই সময়ে ঘটা, ঠিক আছে। যেমন এখন এখানে যেটা চলতেছে, এটাকে, এই বিষয়টাকে আপনি সিনক্রোনাইজ বলতে পারবেন, ঠিক আছে। যে লাইভ ক্লাস, আমি কথা বলছি, আপনারা কথা বলছেন। আশা করি বোঝা গেছে। কারো কোনো সমস্যা আছে ভাইয়া? এনিওয়ান? না ভাই, ঠিক আছে। বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ। ঠিক আমাকে আছে। একটু সময় দিবেন, 30 সেকেন্ড। মা, সো আশা করি অ্যানাক্রোনিস্টিক শব্দটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দ অডেইশাস। অডেইশাস, ঠিক আছে। অডেইশাস শব্দের অর্থ হচ্ছে আপনার দুঃসাহস, ঠিক আছে। অডেইশাস শব্দের অর্থ হচ্ছে আপনার দুঃসাহস বা স্পর্ধাপূর্ণ, আপনি বলতে পারেন, ঠিক আছে। মানে অপ্রত্যাশিত রকমের সাহসী, যা সাধারণত মানুষের কাছে চরম ঝুঁকিপূর্ণ বা কিছুটা বেয়াদবিও মনে হইতে পারে, ঠিক আছে। যেমন ধরেন, অক্সিজেন মাস্ক ছাড়া এভারেস্টের উপরে উঠে উঠে গেছে। হ্যাঁ, এইটাকে আপনার একটা অডেইশাস একটা অ্যাটেম্প্ট আমরা বলতে পারবো। আবার ধরেন, আপনি এক্সাম দিচ্ছেন, ইনভিজিলেটর আপনার সাথে আছে, ইনভিজিলেটর আপনার সাথে দাঁড়াই আছে, আপনি ইনভিজিলেটরের সামনে হচ্ছে নকল করতেছেন। So, এই বিষয়, এই যে একটা দুঃসাহসিক কাজ, এটাকে আমরা বলবো হচ্ছে অডেইশাস, বা যেটাকে আপনি বলতে পারেন হচ্ছে আপনার বোল্ড বা ডেয়ারিং, ঠিক আছে। শোয়িং এ উইলিংনেস টু টেক সারপ্রাইজিংলি বোল্ড রিস্ক। আশা করি বোঝা গেছে। এখানে কি বলছে দেখেন, দ্য ইয়ং entrepreneur made a very brave move by investing all his savings into a technology that everyone else thought would fail. তো ধরেন, কোন একটা আপনার কোন একটা বিজনেস সবাই মনে করতেছে এটা ফেল করবে, বাট আপনি আপনার যত সেভিংস আছে সবকিছু এখানের মধ্যে ইনভেস্ট করে দিলেন, ঠিক আছে। এই বিষয়টাকে আমরা অবশ্যই বোল্ড, ডেয়ারিং বা অডিশাস বলতে পারবো। ওকে। তারপর কি বলতেছে, দ্য থিপ মেড অ্যান অডিশাস অ্যাটেম্প্ট, ওকে ফাইন, টু স্টিল দ্য ডায়মন্ড
ইন ব্রড ডেলাইট, ওকে ফাইন, ব্রড ডেলাইট মানে হচ্ছে প্রকাশ্য দিবালোকে। হোয়াইল, এখানে হোয়াইল শব্দের অর্থ হচ্ছে যখন, হোয়াইল দ্য গার্ডস ওয়ার ওয়াচিং। তাহলে প্রকাশ্য দিবালোকে মানে একদম দিনের আলোতে কোন একজন চোর যদি ডায়মন্ড চুরি করার চেষ্টা করে, এইটাকে আমরা বলতে পারি অডেশিয়াস ইভেন্ট। আশা করি বোঝা গেছে। সো এখান থেকে আপনারা ইনট্রেপিড শব্দটা ভালো করে মনে রাখবেন। ইনট্রেপিড শব্দের অর্থ হচ্ছে ডন্টলেস। আমরা ফার্স্ট ক্লাসে একটা শব্দ বলেছিলাম ডন্টিং, ঠিক আছে, যেটা সামথিং হুইচ ইজ ইন্টিমিডেটিং, তাই না, বা ভীতিকর বা ভয়ঙ্কর, ডন্টিং। আর ডন্টলেস, ডন্টলেস মানে হচ্ছে আপনার নির্ভীক বা অকুত ভয়, যে কোনো কিছুতে ভয় পায় না, ঠিক আছে। ডন্টলেস আর হচ্ছে এই ইনট্রিপিড সিনোনিম, অকুত ভয়। আর উল্টাটা হবে আপনার আপনার কাওয়ার্ড বা ভীতু, তাই না। টিমিড মানে ভীতু বা ভীরু, কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষ। আশা করি বোঝা গেছে। সো অডিশিয়াস শব্দটার সাথে হচ্ছে আপনার স্ট্রাইকিং শব্দের একটা পেয়ার করা যায়, এটা ভালো করে মাথায় রাখবেন। পেয়ারিং স্ট্রাইকিং শব্দটা ফার্স্ট ক্লাস একটু করে বলছিলাম এটা সম্পর্কে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার অ্যাভেরিশিয়াস। অ্যাভেরিশিয়াস শব্দের অর্থ হচ্ছে অতিমাত্রায় লোভী, টাকা পয়সা বা ধন সম্পদের প্রতি তীব্র ও অন্ধ লোভ, যেখানে মানুষ কেবল নিজের আহ নিজের কথাই ভাবে আর কি, ঠিক আছে, কিভাবে আরো টাকা পয়সা, আরো সম্পত্তি অর্জন করা যায়। হ্যাভিং অর শোয়িং অ্যান এক্সট্রিম গ্রিড ফর ওয়েলথ অর ম্যাটেরিয়াল গেইন। আশা করি বোঝা গেছে। এখানে কি বলছে দেখেন, সাম ওয়েলদি বিজনেসম্যান আর নেভার স্যাটিসফাইড, হ্যাঁ তাই তো, and keep trying to take over smaller companies just to add more money to their accounts। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, দ্য অ্যাভারেশিয়াস ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে হচ্ছে আপনার ওই বাড়ির মালিক। দ্য অ্যাভারেশিয়াস ল্যান্ডলর্ড kept raising the rent every few months, মানে কিছু মাস পর পর হচ্ছে বাসা ভাড়া বাড়াইতো। despite, কন্ট্রাস্ট করতেছে, despite the poor condition of the building, তো বিল্ডিং এর খারাপ কন্ডিশন থাকার পরেও কিছুদিন পর পর ভাড়াটা বাড়াতো। আবার এখানে কি বলতেছে, ইন দ্য নোভেল দ্য প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেইন ক্যারেক্টার, ঠিক আছে, প্রোটাগনিস্ট মানে হচ্ছে আপনার মেইন ক্যারেক্টার। দ্য প্রোটাগনিস্ট অ্যাভারিশিয়াস নেচার মানে একটা লোভী একটা নেচার, ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে অবশেষে, ইভেনচুয়ালি লিডস টু হিজ আইসোলেশন এন্ড আলটিমেট ডাউনফল। আশা করি বোঝা গেছে। এখান থেকে আপনার হচ্ছে রাপিশিয়াস এই শব্দটা ভালো করে মাথায় রাখবেন। মার্সিনারি, মার্সিনারি শব্দটা নর্মালি মিলিটারিতে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলতেছে, এখানে কিন্তু অনেক মার্সিনারি গ্রুপ আছে যারা টাকার বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে, ঠিক আছে, মার্সিনারি। তবে শব্দটাকে আর একটু লুজলি ইউজ করা যায়, টাকার বিনিময়ে কোনো কিছু করা অর্থেই আপনি মার্সিনারি শব্দটা ব্যবহার করতে পারবেন। কোভেটাস শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কোভেটাস মানে হচ্ছে, ধরেন আপনার একজন বন্ধুর একটা আইফোন আছে, আপনি আমার কেন নাই, না আরেকজনের আছে আমার কেন নাই, এই যে আপনার মানে একটা হিংসা বা একটা অন্যের জিনিসের প্রতি একটা যে লোভ, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলবো কোভেটাস। আশা করি বোঝা গেছে। অ্যাকুইজিটিভ, ঠিক আছে, আমরা ফার্স্ট অরিয়েন্টেশন ক্লাসে অ্যাকুইজিশন নিয়ে কথা বলছিলাম, তাই না, অ্যাকুইজিশন বা কোনো কিছু অ্যাকুয়ার করা, ঠিক আছে। অ্যাকুইজিটিভ মানে হচ্ছে অনেক বেশি জানার বা হচ্ছে অনেক বেশি পাওয়ার একটা ইচ্ছা আর কি। আশা করি বোঝা গেছে। উল্টাটা হইতে পারে জেনারাস, জেনারাস মানে দয়ালু। ফিলান্থ্রপিক, যে অপরের কল্যাণে নিবেদিত প্রাণ, ফিলান্থ্রপিক, আমরা শব্দটা লাস্ট ক্লাসেই হচ্ছে আপনারা ডিসক্রাইব করছি। অ্যাভারিশিয়াস শব্দটা কিভাবে মনে রাখতে পারেন, অ্যাভারিশিয়াস হ্যাভ এ রিচেস, অলওয়েজ ওয়ান্টিং টু হ্যাভ মোর রিচেস। আশা করি বোঝা গেছে। পেয়ার গুলো মনে রাখবেন, রাপিশিয়াস এবং হচ্ছে অ্যাভারিশিয়াস। ওকে, আমাদের পরবর্তী শব্দ হচ্ছে বেনাল। বেনাল মানে হচ্ছে সামথিং হুইচ ইজ মনোটোনাস, মানে একঘেয়ে টাইপ, ঠিক আছে, বা যেটার মধ্যে কোনো নতুনত্ব নাই বা কোনো মৌলিকতা নাই, বা এত বেশি ব্যবহার করা হয়েছে যে এটা বড্ড বিরক্তিকর বা একদম সস্তা হয়ে গেছে বা বস্তা পচা বলতে পারেন, ঠিক আছে। সো ল্যাকিং, সো ল্যাকিং ইন অরিজিনালিটি অ্যাজ টু বি অবভিয়াস অ্যান্ড বোরিং। কেউ আমাকে বলেন তো অরিজিনালিটি শব্দের অর্থ কি? এনিওয়ান? অরিজিনালিটি বা অরিজিনাল শব্দের অর্থ কি? অরিজিনাল শব্দের অর্থ কি? আপনারা কেউ কি অরিজিনাল শব্দের অর্থ কি জানেন না? অরিজিনাল হচ্ছে কি, মানে প্রধান বা মূল। প্রধান বা হচ্ছে মূল, আর কিছু? নর্মালি হচ্ছে প্রকৃত ভাই, অরিজিনাল। প্রকৃত। প্রকৃত, আচ্ছা, প্রকৃত বা আসল, তাই না।
আমরা নর্মালি হচ্ছে অরিজিনাল শব্দের প্রাইমারি মিনিং হচ্ছে অরিজিনাল বা আসল, কিন্তু আপনি যখনই ইটিএস এর ম্যাটেরিয়ালে অরিজিনাল শব্দটা দেখবেন, ঠিক আছে, তখনই আপনাকে ধরে নিতে হবে এখানে অরিজিনাল মানে হচ্ছে সামথিং হুইচ ইজ ইনোভেটিভ, মানে কমপ্লিটলি আপনার নিউ, একেবারে নতুন কোনো কিছু, ঠিক আছে। তাহলে অরিজিনাল মানে যদি নতুন হয়, অরিজিনালিটি শব্দের অর্থ হচ্ছে নতুনত্ব, তাই না? অরিজিনালিটি মানে হচ্ছে আপনার নতুনত্ব। তাহলে আনঅরিজিনাল মানে কি, যেটা হচ্ছে আনঅরিজিনাল মানে আপনি অবশ্যই নকল বলবেন না, আনঅরিজিনাল মানে হচ্ছে সামথিং হুইচ ইজ নট নিউ। আশা করি বোঝা গেছে। যেমন ধরেন আপনি একটা মুভি দেখতেছেন, একটা বাংলা মুভিতে কিছু ডায়লগ দিচ্ছে এরকম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিংবা আইন নিজের হাতে তুলে নিবেন না, এই যে ডায়লগ গুলো, ঠিক আছে, আমরা শুনতে শুনতে আমাদের কান একদম পচে গেছে, এটাকে আপনি বলতে পারেন বেনাল ডায়লগ। আশা করি ক্লিয়ার। যেমন দেখেন, দ্য মুভি ওয়াজ কোয়াইট ডাল, ডাল মানে হচ্ছে একদম নিরস, বিকজ কারণটা কি, ইট ইউজ সেম ওল্ড স্টোরি, স্টোরিটাকে ওই হিরো শেষ পর্যন্ত হিরো সেভস দ্য গার্ল দ্যাট উই হ্যাভ সিন এ থাউজেন্ড টাইমস বিফোর। আশা করি বোঝা গেছে। ওকে ফাইন। এরপর এখানে কি বলছে দেখেন, দ্য ক্রিটিক ডিসমিসড দ্য পপ স্টার্স লেটেস্ট লিরিক্স অ্যাজ বেনাল। তাহলে ক্রিটিকরা হচ্ছে ওই নতুন পপ স্টারের যে নতুন যে লিরিক্সটা আছে এটাকে একদম বেনাল বলে, মানে একদমই কনভেনশনাল, গতানুগতিক, নতুন কোনো কিছু না, এই কারণে ডিসমিস করে দিচ্ছে। নাথিং দ্যাট দে আর রিলাইড হেভিলি অন ওভার ইউজ ক্লিশে। ক্লিশেও মানে মোটামুটি সেম, ক্লিশে মানে হচ্ছে ওভার ইউজ স্টেটমেন্ট, ঠিক আছে, ওভার ইউজ স্টেটমেন্ট। এখন ধরেন আপনার কোন একটা মেয়েকে পছন্দ হয়েছে, হ্যাঁ, আপনি গিয়ে যদি বলেন, ঠিক আছে, যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই ডায়লগ গুলো না এখন বর্তমানে আসলে আর চলে টলে না, সেগুলো কেউ মানে কেউ খুব একটা পাত্তাও দেয় না। এই বিষয়টাকে আমরা বলছি ক্লিশে। এখন অনেকগুলো শব্দ আছে, যেমন ধরেন ট্রাইড, ক্লিশে, মান্ডেন, হেকনিট বা প্লাটিচুড। এই প্রত্যেকটা শব্দ কাছাকাছি, আমি জাস্ট এগুলোর কনটেক্সটটা একটু একটু করে আপনাদেরকে বলার চেষ্টা করি। যেমন ধরেন আপনি ক্লিশে, প্রথম শব্দটা খেয়াল করুন, ক্লিশে, ঠিক আছে। সো ক্লিশে মানে হচ্ছে আপনার কোনো কিছু যেটা অনেক বেশি ব্যবহার করা হয়েছে, কোনো একটা বাক্য, ওই যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম একটা বিষয়, ঠিক আছে। প্লাটিচুড মানে হচ্ছে কোনো একটা নৈতিক উপদেশ, কোনো একটা নৈতিক উপদেশ অনেকবার ইউজ করার কারণে এটা নতুনত্ব হচ্ছে নষ্ট হয়ে গেছে। যেমন ধরেন আপনার কোনো একটা বন্ধু বিপদে আছে, আপনি গিয়ে বললেন হচ্ছে যে আরে সবকিছু কি, সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে মানুষ বিপদে বললে সবকিছু ঠিক হয়ে যাবে, এইটা জাস্ট একেবারেই হচ্ছে একটা গতানুগতিক একটা কথাবার্তা, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। সিমিলারলি প্রাইড শব্দটা হচ্ছে কোনো মন্তব্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো মন্তব্য বা মতামত অতিরিক্ত ব্যবহারের কারণে তার যে ইফেক্টিভনেস বা যে নতুনত্ব বা মৌলিকতা, সেটা কমপ্লিটলি আপনার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হেকনিক, এই শব্দটা আপনার কোনো ভাষা, শব্দ বা আইডিয়া যা অতিরিক্ত ব্যবহারের কারণে একদমই ধরুন নষ্ট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে, এরকম একটি বিষয়। ল্যাক অফ অরিজিনালিটি ইন স্পিচ অর আইডিয়া, কথাবার্তা এবং হচ্ছে কোন একটা আইডিয়ার মধ্যে নতুনত্বের অভাব, সেটা বোঝা গেছে। তারপর আসেন হচ্ছে আপনার বেনাল। বেনাল শব্দটা বললামই, যে কোন একটা মুভির প্লটও কি হইতে পারে, বেনাল হইতে পারে, ঠিক আছে। আপনি ধরেন একটা মুভি দেখতে বসলেন, মুভি দেখতে দেখতে আপনার কাছে আপনি যদি ধরতে পারেন যে এর পরে কি হবে সেটা বোঝা যাচ্ছে, তাহলে এই প্লটটাকে আমরা বেনাল বলতে পারি, ঠিক আছে। এই ধরনের ধরেন আহ, আপনার কোন একজন বন্ধু একদম ভ্যাপিড হইতে পারে, ভ্যাপিড মানে যার মধ্যে কোনো প্রাণ নেই, ঠিক আছে, সে কথা বললে একদম ম্যারমেরে টাইপের। তারপর ধরেন কোন একটা খাবারও ভ্যাপিড হইতে পারে, একদমই স্বাদহীন বা টেস্টলেস আমরা বলতে পারি। আবার স্টেল, স্টেল মানে হচ্ছে আপনার কোনো কিছু আপনার একদম পুরনো হয়ে যাওয়া, ঠিক আছে, পুরনো যে হয়ে যাওয়ার ফলে স্টেল শব্দটা ব্যবহার করতে পারি। তারপর সে মান্ডেন, মান্ডেন শব্দটা আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করছিলাম। আপনার যে রেগুলার টাস্ক, রেগুলার যে কাজকর্ম, যেমন ধরেন হচ্ছে ওই ঘর ঝাড়ু দেওয়া, তারপরে যে বিল দেওয়া, বাজার করা, ঠিক আছে, এগুলোকে আমরা আমাদের মান্ডেইন চোর্স বলতে পারবো, ঠিক আছে। মান্ডেইন চোর্স, চোর্স মানে হচ্ছে আপনার কাজকর্ম, মান্ডেইন চোর্স বলতে পারবো। প্রজেক্ট, প্রজেক্ট শব্দটা নিয়ে আমি গতকাল বলতেছিলাম, প্রজেক্ট শব্দটা আসলে প্রস থেকে, প্রস মানে হচ্ছে গদ্য, তাই না। গদ্যগুলো নর্মালি হচ্ছে একটু কাঠখোট্টা টাইপের হয়, ওই জায়গায় হচ্ছে আমরা পদ্য বা কবিতা হচ্ছে আপনার ছন্দ নিয়ে পড়া যায়। যারা মোটামুটি বাংলা সাহিত্য নিয়ে একটু হচ্ছে পড়াশোনা করেন তারা খেয়াল করবেন একটা কথা, যে বলে
যে মাইকেল মধুসূদন দত্ত যতদিন হচ্ছে বাংলা সাহিত্যে আসেন নাই, তার আগে হচ্ছে কবিতা ছিল হচ্ছে গাওয়ার জিনিস, উনি আসার পর থেকে কবিতা হয়ে গেছে পড়ার জিনিস। এটা কি কেউ শুনছেন বা এই বিষয়ে কারো জানা আছে? শুনি নাই ভাই। ঠিক আছে। তো আরেকবার বলি যে মাইকেল মধুসূদন দত্ত, দেখেন ওনার কবিতাগুলো একটু কঠিন না? বা আপনি চাইলেও কিন্তু এরকম সুর করে গাওয়া যায় না, তাই না? জি ভাই। আচ্ছা, মানে হামড্রাম শব্দটা নিয়ে আমরা গতকাল ডিসকাস করতেছিলাম না? দেখি এটার অর্থ বলেন কি হবে। হামড্রাম মানে কি জানা আছে নাকি ভুলে গেছেন? বুঝে গেছি ভাই। আচ্ছা, হামড্রাম মানে হচ্ছে এই যে ধরেন আপনি যদি প্রতিদিন আপনার যে ডেইলি রুটিন, ঠিক আছে, যে সকাল 9টা বাজে অফিসে গেলেন, ওখান থেকে ধরেন 5টা বাজে আসলেন, আবার আসার খাওয়া দাওয়া একটু ঘুম, ঠিক আছে, আবার পরের দিন অফিস, এই যে প্রতিদিন একটা রেগুলার লাইফ যেটার মধ্যে কোনো আসলে আহ মানে ফ্লেভার তো নাই, আপনার কোনো ধরনের বৈচিত্রতা বা ডাইভার্সিটি নেই, এই জিনিসটাকে আমরা হামড্রাম বলতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। সেই প্রত্যেকটা শব্দ একটু হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবেন। একদিনে মুখস্থ হবে না, ধীরে ধীরে হয়ে যাবে। দেখেন অনেকগুলো পেয়ার আছে, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের পরবর্তী শব্দ হচ্ছে বিনাইন। বিনাইন শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো কিছু যেটা একেবারেই ক্ষতিকর নয়, এই অর্থে আমরা বিনাইন শব্দটা ব্যবহার করতে পারবো। কোনো কিছু যেটা একেবারেই ক্ষতিকর নয়, এটা একজন ব্যক্তিও হইতে পারে। একজন ব্যক্তি যখন বেনাইন হবে তখন তাকে বলবো জেন্টাল এন্ড কাইন্ডলি। আবার ডিজিজের ক্ষেত্রে এমন একটা রোগ যেটা অতটা ক্ষতিকর নয়, ঠিক আছে, বা হার্মলেস। আচ্ছা, আপনার মেডিকেল সায়েন্সে আপনার টিউমার, ধরেন হচ্ছে কোনো একজন ব্যক্তির শরীরে একটা টিউমার পাওয়া গেছে, এই যে কোনো জায়গায় হইতে পারে, ঠিক আছে। তো যেমন ব্রেন টিউমার অনেক বেশি সিভিয়ার, তাই না? এখন এই টিউমারটা দুইটা হইতে পারে, ইদার এই টিউমারটা বিনাইন অথবা এই টিউমারটা ম্যালিগন্যান্ট। তো নর্মালি ডাক্তাররা অপারেশন করার পরে বা টিউমারটা বের করার পরে এটা বায়োপসি করা হয়, ঠিক আছে। বায়োপসি করলে বোঝা যায়, ঠিক আছে, এই টিউমারটা কি বিনাইন নাকি হচ্ছে ম্যালিগন্যান্ট। টিউমারটা যদি বিনাইন হয়, ইট মিনস এটা আপনার শরীরে স্প্রেড করবে না, এক জায়গাতেই থাকবে, আপনার অতটা ক্ষতি করবে না, তবে খারাপের দিকে যেতে পারে, ভালোটা খারাপের দিকে যেতে পারে, ঠিক আছে। আর যেটা ম্যালিগন্যান্ট, এই টিউমারটা হচ্ছে সরাসরি ক্যান্সার। নর্মালি ম্যালিগন্যান্ট টিউমার গুলো আপনার ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। দেখেন ক্যান্সার কিন্তু হচ্ছে আপনার কোনো মানে কোনো জীবাণু না যে বাইরে থেকে কোনো শরীরের জীবাণু প্রবেশ করলে আপনার ক্যান্সার, তাই না? ক্যান্সার হচ্ছে আপনার বডির এই সেল, কিছু সেল যদি বিপ্লব করে বা রেভলিউশন করে, যে নর্মালি দেখবেন সেল ডিভিশন হওয়ার বা কোষ বিভাজন হওয়ার একটা সিস্টেমেটিক পাথওয়ে আছে, ঠিক আছে। কিছু কিছু সেল যদি বলে আমরা এই সিস্টেম মানি না, তখনই হচ্ছে তারা কিছু আপনার অ্যাবনর্মাল বা আনকন্ট্রোল সেল ডিভিশনের ফলে বেসিক্যালি ক্যান্সার হয়, ঠিক আছে। সো এই যে বিনাইন, এই শব্দটা, এই শব্দের যে রুট হচ্ছে আপনার বেনি। বেনি মানে হচ্ছে গুড বা ওয়েল বা হচ্ছে ভালো। আশা করি বুঝতে পেরেছেন। তো এই রুটটা থেকে অনেক ভালো ভালো শব্দ আছে, আমরা একটু দেখি। যেমন বেনিফিট আপনারা জানেন, ঠিক আছে, বেনিফিশিয়াল শব্দের অর্থ আপনারা জানেন, উপকারী। তারপর আসে হচ্ছে আপনার বেনিফিসেন্ট। ধরেন আপনার কোনো একজন বন্ধু বা আপনার একজন নেইবার কোনো একটা বিপদে আছে, আপনি হচ্ছে তাকে গিয়ে সহযোগিতা করলেন। এই যে আপনার সহযোগিতা করা বা আপনি আপনি হচ্ছে বেনিফিসেন্ট, আর যে আপনার দ্বারা উপকৃত হয়েছে সে হচ্ছে আপনার বেনিফিশিয়ারি। এই কাজটা আপনি কেন করেছেন? কারণ আপনি হচ্ছেন দয়ালু, ঠিক আছে। বেনিভোলেন্ট মানে হচ্ছে আপনার দয়ালু। এখন আপনি যেহেতু বেনিভোলেন্ট, আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দান করেন। ধরেন হচ্ছে আপনি একটা স্কুল বানানোর জন্য বা একটা মেডিকেল কলেজ বানানোর জন্য আপনি টাকা ডোনেট করলেন। এই যে আপনি যে ডোনেট করলেন, আপনাকে বলা হবে হচ্ছে বেনিফ্যাক্টর। আর এই যে কাজটা, এটাকে বলবো হচ্ছে আপনার বেনিফেকশন, ঠিক আছে। তো এই ধরনের কাজকর্ম যদি আপনি করেন, মানুষ আপনাকে শুভকামনা জানাবে, আপনাকে হচ্ছে আশীর্বাদ করবে। এই যে আশীর্বাদ বা শুভকামনা, এটার অর্থ হচ্ছে আপনার বেনিডিকশন বা বেনিসন। বেনিসন শব্দটা যদিও একটু আর্কেইক বা একটু পুরনো, এই দুইটা শব্দ দিয়ে আশীর্বাদ বোঝানো হয়, ঠিক আছে। এখানে আবার একটা শব্দ ডিক্ট। ডিক্ট মানে হচ্ছে কোনো কিছু বলা। ডিক্ট মানে হচ্ছে কোনো কিছু বলা। আপনারা কি বুঝতে পেরেছেন শব্দ মিনিং গুলা? কাইন্ডলি একটু বলবেন। হ্যালো। জি ভাইয়া। জি ভাই। থ্যাংক ইউ, ঠিক আছে। বেনেডিকশনের মানেটা আরেকবার বললে ভালো হতো। বেনেডিকশনের মানে হচ্ছে ভাই আপনার শুভকামনা। যেমন আপনি যদি বলেন যে ভাইয়া আমি হচ্ছে
ফুল ফান্ড পেয়ে গেছি, আমি নেক্সট মান্থ ইউএসএ চলে যাব, ঠিক আছে। এই যে এখন আপনি যখন চলে যাবেন, আমি ধরেন আপনাকে শুভকামনা জানিয়ে কিছু বললাম, এই অর্থে আপনি বেনিডিকশন শব্দটা ব্যবহার করবেন। বেনি, বেনি মানে হচ্ছে ভালো। ডিক্ট, ডিক্ট মানে হচ্ছে টু স্পিক, মানে কথা বলা আর কি, বুঝতে পারছেন? তো আমি একটা ওয়ার্ডের ভিতরে আরো বেশ কয়েকটা রুট থাকতে পারে, সবগুলো রুট একসাথে যদি বলি আপনার কাছে ওভারভিউ মনে হবে বা আপনি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অল্প অল্প করে বলতেছি, সমস্যা নেই। এগুলো একটা সময় কমন রুট গুলো নিয়ে আপনার যদি আইডিয়া হয়ে যায়, আপনি নিজেও সেটা মিলিয়ে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনার যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, ওই ওয়ার্ডটা ডিসকাস করার সাথে সাথে আপনি আমাকে কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? সমস্যা, বাট কনফিউশন রেখে যাওয়া যাবে না, ঠিক আছে? আমার কোনো কিছু যদি আমার অজানা থাকে বা আমি যদি না জানি, সেটা আমি উইলিংলি আপনাকে বলে দিব, ঠিক আছে, ফ্র্যাঙ্কলি বলে দিব। আহ পরবর্তীতে চেক করে আমি সেটা আপনাকে জানাবো, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখান থেকে সেন্টেন্স গুলো হচ্ছে একটু পড়ে নেবেন। এখান থেকে হচ্ছে এই শব্দগুলো তো আপনারা জানেন, হার্মলেস, ইনোসেন্ট, হোলসাম। মাইল্ড শব্দ হচ্ছে মৃদু, বেনিভোলেন্ট শব্দের অর্থ মাত্রই বললাম। বিনাইন শব্দটাকে আপনারা হচ্ছে বি নাইস দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে। সামওয়ান হু ইজ নাইস এন্ড হার্মলেস। ইনোকিউয়াস, এই শব্দটা খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইনোকিউয়াস, ইনোকিউয়াস মানে যে হার্মলেস, ভালো করে মাথায় রাখবেন। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে ব্রেজেন। ব্রেজেন শব্দের অর্থ নির্লজ্জ বা বেহায়া, ঠিক আছে। ব্রেজেন উচ্চারণ হচ্ছে ব্রেজেন। বোল্ড এন্ড উইদাউট শেম। যেমন ধরেন, আপনার পরীক্ষা চলতেছে, আপনার পাশে ইনভিজিলেটর দাঁড়ায় আছে, ইনভিজিলেটরের সামনে আপনি নকল করতেছেন। আপনার এই যে কাজটাকে আমরা বলতে পারবো একদম নির্লজ্জ বা বেহায়া, ঠিক আছে। এখন দেখেন, এই শব্দটার আরেকটা মিনিং আছে। ব্রেজেন শব্দটাকে আমরা নোটিসিবল অর্থে ব্যবহার করতে পারি, ঠিক আছে। ব্রেজেন শব্দটাকে আমরা নোটিসিবল নোটিসিবল অর্থে ব্যবহার করতে পারি। তারপর ধর কনস্পিকিউয়াস, কনস্পিকিউয়াস মানে সুস্পষ্ট। কনস্পিকিউয়াস অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি। আবার হচ্ছে এই অবভিয়াস, অবভিয়াস মানে সুস্পষ্ট, অবভিয়াস অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি। এই যে ইনভিজিলেটর পাশে দাঁড়িয়ে থাকার পরেও আপনি যে একটা এই বেহায়ার মতো বা নির্লজ্জের মতো একটা কাজ করতেছেন, এটা কিন্তু একদম নোটিসিবল বা সবাই দেখতেছে, ঠিক আছে। বা কনসপিকিউয়াস, এটা একদম সুস্পষ্ট বা একদম অবভিয়াস। আশা করি বোঝা গেছে। তার দুইটা মিনিং দাঁড়াইলো ব্রেজেনের, একটা হচ্ছে আপনার নির্লজ্জ বা বেহায়া অর্থে, আর একটা হচ্ছে আপনার সুস্পষ্ট বা কনসপিকিউয়াস, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। আবার ধরেন অন্যভাবে একটু ব্যবহার করা যায়, যে কোনো কেউ একটা ভুল কাজ করার পরেও যখন কোনো ধরনের অনুশোচনা তো থাকেই না, উল্টা আরো গলা মানে মানে কি বলবো, গলা ফাঁপিয়ে বলা, বলে না চোরের মার বড় গলা, এরকম একটা বিষয় আর কি। যেমন ধরেন পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়ার পর কোনো শিক্ষার্থী যদি শিক্ষকের দিকে চোখ রাঙিয়ে তাকায় বা বিন্দু মাত্র অনুতপ্ত না হয়, এই বিহেভিয়ারটাকে আমরা বলতে পারি ব্রেজেন বিহেভিয়ার। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে দেখেন, দ্য পলিটিশিয়ান টোল্ড এ ব্রেজেন লাই ডিউরিং দ্য লাইভ ডিবেট। ওই যে আপনার একদম লাইভ ডিবেটের সময় পলিটিশিয়ান কিছু মানে একদম বেহায়ের মতো কিছু মিথ্যা কথা বলছে, কার সম্পর্কে? ইভেন দো, যদিও দ্য ফ্যাক্ট ওয়ার ক্লিয়ারলি ডিসপ্লেড অন দ্য স্ক্রিন। আচ্ছা, তার সম্পর্কে সেটা বলা নাই, যাই হোক, হইতে পারে তার তার যে প্রতিদ্বন্দ্বী আছে তার সম্পর্কে, ঠিক আছে। অডিশাস, দেখছেন এই শব্দটা এখানে সিনোনিম হিসেবে আসছে। ইনসোলেন্ট, ইনসোলেন্ট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ইনসোলেন্ট শব্দের অর্থ উদ্যত, ঠিক আছে, উদ্যত। ডেফায়েন্ট, ডেফায়েন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার অবাধ্য। ডেফায়েন্ট, আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে ক্যালামনি। ক্যালামনি শব্দ হচ্ছে মিথ্যা অপবাদ, বা হচ্ছে আপনার কারো নামে কলঙ্ক লেপন করা অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। কারো সম্মানহানি করার উদ্দেশ্যে তার নামে বানিয়ে বানিয়ে কোনো মিথ্যা বা ক্ষতিকর বদনাম রটানো। দ্য মেকিং অফ ফলস এন্ড ডিফেমেটরি স্টেটমেন্ট, ঠিক আছে। ডিফেমেটরি মানে হচ্ছে মর্যাদা হানিকর, তাই না? মর্যাদা হানিকর। যেমন ধরেন আপনার ডিফেমেশন হচ্ছে নাউন, ঠিক আছে। আবার ডিফেম হচ্ছে আপনার ভার্ব। ডিফেমেটরি স্টেটমেন্টস অ্যাবাউট সামওয়ান টু ড্যামেজ দেয়ার রেপুটেশন। আশা করি বোঝা গেছে। আহ যেমন ধরুন এখানে কি বলতেছে, দ্য ক্যান্ডিডেটস ক্যাম্পেইন ওয়াজ বেসড মোর অন ক্যালামনি এগেইনস্ট হিজ অপোনেন্ট দেন হিজ ওন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। তো ধরেন কোন একজন পলিটিক্যাল লিডার কোন এক জায়গায় বক্তৃতা দিচ্ছে। এখন পলিটিক্যাল লিডারের বক্তৃতা কেমন হওয়া উচিত, যে আমার এক বর্তমান কি অবস্থা, এই এই জায়গাটা, বা ভবিষ্যতে আমি কি কি করতে চাই, ওইটা না করে যখন হচ্ছে উনি বিরোধী দল সম্পর্কে সবসময় আবোল তাবোল বা বাজে কথা বলতে 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 থাকে, এই বিষয়টাকে আমরা বলতে পারি একটা টেন্ডেন্সি আর কি, বিরোধী দলের সম্পর্কে কলঙ্ক লেপন করা।
আশা করি বোঝা গেছে। স্ল্যান্ডার শব্দটা গুরুত্বপূর্ণ, সেম। লাইবেল শব্দটার অর্থ সেম। ভিলিফিকেশন, ভিলিফিকেশন মানে হচ্ছে নিন্দা আর কি, ঠিক আছে। আর ভিলিফাই হচ্ছে ভার্ব। ভিলিফিকেশন নাউন, ভিলিফাই হচ্ছে আপনার আহ আপনার নাউন। আশা করি, সরি, ভিলিফাই হচ্ছে আপনার ভার্ব। টু টু ক্রিটিসাইজ সামওয়ান। আশা করি বোঝা গেছে। ক্যালামনি শব্দটাকে হচ্ছে আপনি বলে না যে কারো মুখে ওই কালি লেপন করে দেওয়া বা কলঙ্কিত করা, ঠিক আছে। ক্যালামনি বা কারো মুখে কালি মেখে দেওয়া এই অর্থে ব্যবহার করতে, মানে এইভাবে মনে রাখতে পারবেন। আমাদের পরবর্তী শব্দ ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে আপনার অকপট বা স্পষ্টভাষী, ঠিক আছে। ট্রুথফুল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড বা ফ্র্যাঙ্ক, বা আপনি বলতে পারেন একদম সরল। কোনো কিছু লুকিয়ে না রেখে একদম সত্য বা সোজা সাপটা বা নিরপেক্ষভাবে প্রকাশ করা, ঠিক আছে। আহ যেমন হচ্ছে কিছু মানুষ আছে দেখবেন যাদের মধ্যে কোনো ধরনের প্যাচ নাই, আপনি যা জিজ্ঞেস করবেন একদম সরল মনে বলে দিবে। এই ধরনের মানুষগুলোকে আপনি ক্যান্ডিড বলতে পারেন, ঠিক আছে। বা তাদের যে পার্সোনালিটিকে আপনি বলতে পারেন ক্যান্ডিড পার্সোনালিটি। এখন খেয়াল করেন, আমরা অনেক সময় বলি না যে এই একদম ক্যামেরার দিকে তাকাবা না, স্বাভাবিক থাকো, আমি তোমার একটা ক্যান্ডিড ছবি তুলবো। তাহলে ক্যান্ডিড মানে কি? আমরা যে ছবিগুলো তুলি এগুলো তো আর্টিফিশিয়াল, তাই না? যে আমি একদম পোজ দিয়ে ছবি তুলছি, কমপ্লিটলি আর্টিফিশিয়াল। বাট ক্যান্ডিড ছবি হচ্ছে আপনার একটা সত্যিকারের মুহূর্ত, ঠিক আছে। সো আশা করি আপনি শব্দটাকে রিলেট করতে পারছেন। সো এখানে সেন্টেন্স গুলো একটু পড়ে নেবেন, এগুলো ইজি। এখানে একটা শব্দ আছে সিনসিয়ার। আচ্ছা, সিনসিয়ার শব্দের অর্থটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন হচ্ছে ইনসিনসিয়ার শব্দের অর্থ কি? এনিওয়ান? ইনসিনসিয়ার শব্দের অর্থ কি? এনিওয়ান? ইনসিনসিয়ার শব্দের অর্থ কি? অভদ্র এরকম কিছু নাকি? অবাধ্য। ইনসিনসিয়ার শব্দের অর্থ ঠিক আসলে অবাধ্য বলা যাবে না। আপনার হচ্ছে, দেখেন, নর্মালি হচ্ছে আপনার সিনসিয়ার শব্দের অর্থ আমরা জানি, বলি না অমুক অমুক হচ্ছে তার পড়াশোনার প্রতি অনেক সিনসিয়ার বা মনোযোগী। বা সিনসিয়ার শব্দের একটা অর্থ হচ্ছে আপনার কর্ডিয়াল বা হচ্ছে অমায়িক, ঠিক আছে। যেমন ধরেন আপনি আমাকে পছন্দ করেন, আমি আপনার বাসায় বেড়াতে গেলাম, তা আপনি আমাকে অনেক আপ্যায়ন করতেছেন, ঠিক আছে। এই বিষয়টাকে আমরা বলতে পারি হচ্ছে আপনার সিনসিয়ার বা অমায়িক। আপনি একদম মন থেকে করছেন। আবার ধরেন আপনি আমাকে পছন্দ করেন না, তারপরও যখন আমি আপনার বাসায় গেছি, সরাসরি তো বের করে দিতে পারতেছেন না, কিন্তু আপনি উপরে উপরে অনেক দেখাচ্ছেন আপনি অনেক খুশি হয়েছেন, আসলে ভিতরে আপনি খুশি হন নাই। এই যে আপনি উপরে উপরে দেখাচ্ছেন আপনি খুশি, আসলে আপনি অখুশি, এটাকে এটাকে আমরা বলতে পারি একজন হিপোক্রেসি বা ভন্ডামি। এই অর্থে আমরা ইনসিনসিয়ার শব্দটা ব্যবহার করবো, ঠিক আছে। তো এখানে আপনি জিআরইতে যখনই হচ্ছে আপনার সিনসিয়ার ইনসিনসিয়ার শব্দগুলো দেখবেন, এটার মানে হচ্ছে মনোযোগী অমনোযোগী এমন কোনো কিছু না। এটার মানে হচ্ছে কোনো কিছু যেটা মন থেকে করা আর মন থেকে না করা। বা ইনসিনসিয়ার শব্দটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ইনসিনসিয়ার বা ইনসিনসিয়ারিটি। আউট স্পোকেন শব্দটা গুরুত্বপূর্ণ, আউট স্পোকেন মানে হচ্ছে আপনার স্পষ্ট ভাষা, ঠিক আছে। তো নর্মালি যারা হচ্ছে ক্যান্ডিড, তারা হচ্ছে আউট স্পোকেন হয়ে থাকে। সো ক্যান্ডিড শব্দটাকে ক্যান্ডি দিয়ে আশা করি মনে রাখা যায়। বাচ্চাদেরকে যখন আপনি বলবেন আমি তোমাকে ক্যান্ডি দিব, সে দেখবেন তার পেটের যা কথা আছে সবকিছু বলে ফেলবে। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে আপনার ক্যাস্টিগেট। ক্যাস্টিগেট মানে হচ্ছে কঠোর সমালোচনা করা বা শাস্তি দেওয়া কাউকে। ধরেন তার ভুলের জন্য তীব্র ভাষায় বকাঝকা করা বা তিরস্কার করা অর্থে আমরা ক্যাস্টিগেট শব্দটা ব্যবহার করি। যেমন ধরেন কোচ প্লেয়ারদেরকে বকাঝকা করতে পারে, বাবা তার ছেলেকে করতে পারে, মা তার মেয়েকে করতে পারে, আবার বস হচ্ছে তার এমপ্লয়িকে করতে পারে। কোন একটা ভুলের জন্য কড়া ভাষায় সমালোচনা করা, বকা দেওয়া। রেপ্রিমেন্ড সিভিয়ারলি, রেপ্রিমেন্ড নিজে আলাদা একটা শব্দ, ঠিক আছে। রেপ্রিমেন্ড মানে হচ্ছে একটা টু ক্যাস্টিগেট সামওয়ান। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, দ্য জাজ ডিড নট হেজিটেট টু ক্যাস্টিগেট দ্য লয়ার। তাহলে দেখেন, জাজ এখানে লয়ারকে সমালোচনা করতে একদমই হেজিটেশন ফিল করেন নাই। কেন করছে? ফর হিজ আনপ্রফেশনাল বিহেভিয়ার ডিউরিং দ্য ট্রায়াল। আশা করি বোঝা গেছে। এখানে দেখেন, স্কোল্ড, রিবিউক, অ্যাডমনিশ, চাস্টাইজ বা ব্যারেট, প্রত্যেকটা শব্দ দিয়ে হচ্ছে ক্রিটিসাইজ করা বা বকাঝকা দেওয়া অর্থে ব্যবহার করা যাবে, যদিও ইন্টেন্সিটি বা কনটেক্সটে কিছুটা পার্থক্য আছে। বাট আপনার এতটুকু মনে রাখলে চলবে যে এই শব্দগুলো দিয়ে হচ্ছে আপনার কাউকে সমালোচনা করা অর্থে ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে কস্টিক। কস্টিক শব্দের অর্থ হচ্ছে আপনার তীব্র, ব্যঙ্গাত্মক বা ক্ষয়কারী, ঠিক আছে। সার্কাস্টিক ইন স্কেটিং অ্যান্ড বিটার ওয়ে, এবল টু হার্ম, এবল টু বার্ন অর খোর। মাঝে মাঝে খেয়াল করবেন যে আমাদের আশেপাশের কিছু মানুষ আমাদেরকে হচ্ছে খুব কটু ভাষায় কিছু মন্তব্য করে।
হতে পারে মন্তব্যটা খুব বেশি ছোট, মানে একদমই ছোট, বাট এমন ভাবে বলছে আপনার, মানে একদম বলে না যে ওই যে চামড়া কেটে লবণ মরিচ দিয়ে দেওয়ার মতো আর কি বিষয় অনেকটা, ঠিক আছে, কস্টিক। এই ধরনের মন্তব্যগুলোকে আমরা বলতে পারি কস্টিক রিমার্কস। কস্টিক রিমার্কস। যেমন কি বলতেছেন, হিজ শার্প এন্ড মিন জোকস ডিউরিং দ্য পার্টি মেড এভরিওয়ান ফিল আনকমফোর্টেবল এন্ড হার্ট। বোঝা গেছে। যেমন এখানে কি বলতেছে, শি রোট এ কস্টিক রিভিউ অফ দ্য রেস্টুরেন্ট ডিসক্রাইবিং দ্য ফুড অ্যাজ ইনএডিবল মানে খাওয়ার যোগ্য নয়, এন্ড দ্য সার্ভিস অ্যাজ ডিজাস্ট্রাস। ঠিক আছে, ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্ট থেকে আসার পরে মানে এটার সম্পর্কে বাজে বাজে কথা লিখলেন, ঠিক আছে, এটা সত্য মিথ্যা দুইটাই হতে পারে। এই বিষয়টাকে আমরা বলতে পারি কস্টিক রিভিউ। এই আপনার রিভিউ দেখার পর রেস্টুরেন্টের মালিক পক্ষের অনুভূতিটা হবে হচ্ছে এরকম, এর চাইতে মানে আমাকে 3টা থাপ্পড় দিলেও ভালো ছিল, এরকম একটা বিষয় আর কি। তো এখানে আপনার বাইটিং বা মডার্ন বা সার্কাস্টিক এই শব্দগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, এগুলোর অর্থ মোটামুটি আপনার সিমিলার। যেমন ধরেন কস্টিক সোডা। সোডা দুই ধরনের হয়, তাই না? একটাকে বলি হচ্ছে আমরা কস্টিক সোডা, আর একটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু খাওয়া যায়, কস্টিক সোডা কিন্তু খাওয়া যাবে না। কেন? এটা হচ্ছে কোরোসিভ। কোরোসিভ মানে কি? ক্ষয়কারী। ঠিক আছে, কোরোসিভ মানে হচ্ছে ক্ষয়কারী। যেমন আমরা এসিড কে বলি হচ্ছে আপনার কোরোসিভ সাবস্টেন্স। আবার দেখবেন আপনি যেমন যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা 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 কেমন সাবস্টেন্স? এটা কিন্তু একটা কস্টিক সাবস্টেন্স, তাই না? কস্টিক সাবস্টেন্স মানে এটা ক্ষয়কারী। তো এখানে পেয়ার গুলো ভালো করে পড়তে হবে, কস্টিকের সাথে অ্যাসারবিক, আবার আপনার অ্যাসারবিক এর সাথে ভিট্রিওলিক। ঠিক আছে, শব্দগুলো ভালো করে পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনস্ট্রু শব্দের অর্থ হচ্ছে আপনার ব্যাখ্যা করা বা কোনো কিছু ইন্টারপ্রেট করা। ইন্টারপ্রেট এ ওয়ার্ড অর অ্যাকশন, এটা কারো কথাও হতে পারে আবার কোনো কাজও হতে পারে। ইন এ পার্টিকুলার ওয়ে, কারো কোনো আচরণ, কথা বা লেখাকে একটি নির্দিষ্ট উপায়ে বোঝা বা তার অর্থ নিরূপণ করা। যেমন ধরেন আপনি আপনার এক বন্ধুকে সাহায্য করার জন্য একটি পরামর্শ দিলেন, কিন্তু সে আপনার কথাটিকে ভুল বুঝে ভাবলো আপনি তাকে ছোট করছেন, অর্থাৎ সে আপনার ভালো উদ্দেশ্যকে আসলে ভুলভাবে কনস্ট্রু করছে বা ইন্টারপ্রিট করছে। আশা করি বোঝা গেছে। যেমন এখানে কি বলতেছে, ইফ ইউ ডোন্ট রিপ্লাই টু এ মেসেজ ফর এ 2 days, ধরেন আপনি হচ্ছে আপনার বন্ধু আপনাকে টেক্সট করলো, আপনি 2 দিন ধরে কোনো রিপ্লাই দেন নাই, তখন আপনার বন্ধু ভাবতে পারে সে মনে হয় আমার সাথে রাগ করছে, কিন্তু আপনি হইতে পারে কোনো একটা কাজে বিজি ছিলেন। ঠিক আছে, আমার ক্ষেত্রে এমন হয়, ঠিক আছে, আমি কিন্তু একটু মানুষের টেক্সট রিপ্লাই দিতে একটু দেরি করে রিপ্লাই দিই, এটা আমার একটা স্বভাবজাত একটা বৈশিষ্ট্য বলতে পারে। ঠিক আছে, তো এটার কারণে অনেকে মনে করে আমি একটু ভাবটা দেখাই বা হচ্ছে মানে তাদের প্রতি আমি অ্যাটেন্টিভ না বা মনোযোগী না। আসলে বিষয়টা এরকম না। এটাকে কি বলতে পারি, এটা এক ধরনের হচ্ছে আপনার আহ মিসকনস্ট্রু করে, তারা বেসিক্যালি এটাকে মিসকনস্ট্রু করে বা মিস ইন্টারপ্রিট করে। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোভাইড, আচ্ছা এটা পরে দেখি আগে। দ্য লয়ার ওয়ার্নড হিজ ক্লায়েন্ট, লয়ার হচ্ছে তার যে ক্লায়েন্টকে সতর্ক করেছিল, দ্যাট দ্য কোর্ট মাইট কনস্ট্রু হিজ সাইলেন্স অ্যাজ অ্যান অ্যাডমিশন অফ গিল্ট, যে তুমি যদি চুপ করে থাকো, কাঠগড়ায় উঠে যদি তুমি চুপ করে থাকো, তাহলে কোর্ট ভাবতে পারে তোমার এই যে নীরবতা কে তোমার হচ্ছে ধরে নিবে হচ্ছে তুমি দোষী বা তুমি গিলটি। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশনস, আচ্ছা, সো দ্যাট যাতে দ্য স্টুডেন্টস ডু নট মিসকনস্ট্রু। মিসকনস্ট্রু মানে হচ্ছে মিস ইন্টারপ্রিট, মিসকনস্ট্রু দ্য পারপাস অফ দ্য অ্যাসাইনমেন্ট। আশা করি বোঝা গেছে। সো কনস্ট্রু শব্দের অর্থ হচ্ছে কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানে কি? কনস্ট্রাক্ট মানে কোনো কিছু গঠন করা। ঠিক আছে, ধরুন আমি একটা বাক্য, একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করছি, তো এইটা যদি আমি ক্লিয়ারলি কনস্ট্রাক্ট না করি, মানুষের কাছে এটা সম্পর্কে একটা মিস ইন্টারপ্রিটেশন যাইতে পারে, মানুষ এটাকে মিস কনস্ট্রু করতে পারে। আশা করি ক্লিয়ার। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে কনফ্রাইট। কনফ্রাইট শব্দের অর্থ হচ্ছে আপনার অনুতপ্ত। নিজের কোনো ভুল বা অন্যায়ের জন্য মনের ভেতরে যে একটা তীব্র অপরাধ বোধ বা বা একটা আছে না, যে একটা অনুতপ্ত। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কনফ্রাইট। যেমন ধরেন আপনার রাগের মাথায় আপনার কোনো একজন বন্ধুকে একটা খারাপ কথা বলে ফেলছেন, ঠিক আছে, আসার পরে আপনার আর ভালো লাগতেছে না যে আমি তো ভুলে এই কথাটা বলে ফেলছি, না আপনি একটা অনুশোচনার মধ্যে পড়ে গেছেন। এই বিষয়টাকে আমরা বলতে পারি কনফ্রাইট। ফিলিং অর এক্সপ্রেসিং রিমোর্স অর পেনিটেন্স, ঠিক আছে, এগুলো কাছাকাছি শব্দ। এফেক্টেড বাই অথবা এফেক্টেড বাই গিল্ট। যেমন এখানে কি বলতেছে, আফটার অ্যাক্সিডেন্টালি ব্রেকিং হিস নেইবারস উইন্ডো, তো ব্রেকিং এর কাজটা যে করছে কমার পর অবশ্যই তাকেই থাকতে হবে। দ্য বয়, এরপরে দ্য বয় ফেল্ট ভেরি সরি অ্যান্ড ওয়েন্ট ওভার টু অ্যাপোলোজাইজ অ্যান্ড অফার টু পে। ঠিক আছে, সো ওই
জানালার গ্লাসটা ভাঙার পরে বাচ্চাটা হচ্ছে খুব বেশি ওই বালকটা খুব বেশি অনুশোচনায় ভুগতেছিল, দেন সে গিয়েছিল, অ্যাপোলোজাইজ করছে এবং হচ্ছে এটাকে সে কম্পেনসেশন দিতে চাইছে বা ক্ষতিপূরণ দিতে চাইছে। ঠিক আছে, কম্পেনসেশন শব্দের অর্থ হচ্ছে আপনার ক্ষতিপূরণ, আর কম্পেনসেট মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, দ্য ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার্ড জেনুইনলি কন্ট্রাইট ডিউরিং দ্য সেন্টেন্সিং, ক্লিয়ারফুলি অ্যাপোলোজাইজিং টু দ্য ভিকটিমস ফ্যামিলি। তাহলে আচ্ছা, ডিফেন্ডেন্ট মানে হচ্ছে আপনার বাদী বলে নাকি বিবাদী দিবে, ভুল তো গেলাম, যাই হোক। অ্যাপিয়ার্ড জেনুইনলি কন্ট্রাইট মানে একজন অপরাধী জেনুইনলি কন্ট্রাইট মানে দেখেই বোঝা যাচ্ছিল সে আসলে সত্যিকার অর্থে অনুশোচনায় ভুগতেছিল। ডিউরিং দ্য সেন্টেন্সিং, সেন্টেন্সিং মানে এখানে শাস্তি, তাই না? সেন্টেন্স শব্দটাকে যখন আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন তখন এটাকে মানে হচ্ছে আপনার শাস্তি দেওয়া সেন্টেন্স। আবার আপনি কি জানেন ডিসিপ্লিন শব্দটাকে ভার্ব হিসেবে যখন ব্যবহার করবেন তখন এটার মানে শাস্তি দেওয়া, জানা আছে এনিওয়ান? ভাই আবার যদি করতেন প্রশ্ন। বললাম হচ্ছে সেন্টেন্স শব্দটাকে যখন আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন তখন এটার এই শব্দের অর্থ হচ্ছে আপনার শাস্তি দেওয়া, আমরা বলি না ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড। আবার হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন শব্দটাকে যখন আপনি হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করবেন এইটার অর্থ শাস্তি দেওয়া, এটা কি জানা আছে? না ভাই। ঠিক জি, আছে, ডিসিপ্লিন, ডিসিপ্লিনারি অ্যাকশন। ঠিক আছে, এক্স্যাক্টলি, ঠিক আছে। সো ডিসিপ্লিন শব্দটাকে যখন আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন তখন এটার মানে হচ্ছে আপনার শাস্তি দেওয়া। ওকে ফাইন। এখান থেকে হচ্ছে রিপেন্টেন্ট মানে হচ্ছে অনুশোচনামূলক, অ্যাপোলোজেটিক শব্দটা ভালো করে পড়তে হবে, রোফুল শব্দটা ভালো করে পড়তে হবে। যাই হোক, কন্ট্রাক্ট শব্দটা আমরা এভাবে মনে রাখতে পারি, কন্ট্রাক্ট সাউন্ডস লাইক কান্ট রাইট মানে হচ্ছে আমি ভালো কাজ করি নাই। ঠিক আছে, ভালো কাজ না করলেই বা যখন কোনো কিছু ভুল করবেন তখনই আপনি হচ্ছে কন্ট্রাক্ট ফিল করবেন। আশা করি ক্লিয়ার। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে কনভলিউটেড। কনভলিউটেড মানে অত্যন্ত জটিল, সামথিং হুইচ ইজ কমপ্লেক্স বা এক্সট্রিমলি কমপ্লেক্স আমরা বলতে পারি। এটা কি হইতে পারে, আর্গুমেন্ট হইতে পারে বা স্টোরি হইতে পারে বা কোন একটা সেন্টেন্স বা বাক্য হইতে পারে, এক্সট্রিমলি কমপ্লেক্স এন্ড ডিফিকাল্ট টু ফলো। যেমন ধরেন কোন একটা সিনেমার গল্প, যেমন ইন্টারস্টেলার বা ইনসেপশন বা শাটার আইল্যান্ড। ঠিক আছে, এই স্টোরি গুলা, তাই না, স্টোরি গুলা বেশ কমপ্লেক্স। কারো আর্গুমেন্ট কমপ্লেক্স হইতে পারে। আবার ধরেন হচ্ছে আপনাকে কোনো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে, বা ধরেন হইতেছে আপনার বার্থ সার্টিফিকেট সংশোধন করা বা এনআইডি সংশোধন করা, এই কাজগুলো যেহেতু অফিস আদালতে দৌড়াদৌড়ি করতে হয়, এই কাজগুলো অনেকের কাছে কনভলিউটেড বা অত্যন্ত জটিল মনে হতে পারে। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, দা মুভি had such a convoluted plot মানে প্লটটা খুবই জটিল, that many viewers were left confused by the time the credits rolled। আশা করি বোঝা গেছে। আবার এখানে কি বলতেছে, his explanation for being late মানে সে যে দেরি করে আসছে এটার যে ব্যাখ্যা was so convoluted। ঠিক আছে, এটা এতটাই পেঁচানো ছিল that nobody in the office believed him, যে কেউই বিশ্বাস করলো না। এখান থেকে আপনার ইন্ট্রিগেট শব্দের অর্থ জটিল বা কমপ্লেক্স, ভালো করে মনে রাখতে হবে। ল্যাবিরিন্থ শব্দের অর্থ নর্মালি হচ্ছে মেজ বা ধাঁধা বা গোলক ধাঁধা অর্থে ল্যাবিরিন্থ শব্দটা ব্যবহার করা হয়। গোলক ধাঁধার আপনার সচরাচর গোলক ধাঁধা হচ্ছে আপনার কমপ্লেক্স হয়ে থাকে। সো যাই হোক, এই শব্দটা আমি সামনে ব্যাখ্যা করবো, আরো আমরা এটা মেন ওয়ার্ড হিসেবে পাবো, সমস্যা নেই। অপোজিট কি হবে, সামথিং হুইচ ইজ সিম্পল অর স্ট্রেট ফরওয়ার্ড অর ক্লিয়ার। আশা করি বোঝা গেছে। সো দেখেন এখানে পেয়ার আছে আপনার ইন্ট্রিকেট বা কনভলিউটেড বা টর্চুয়াস। টর্চুয়াস মানে কোনো কিছু পেঁচানো, কোনো কিছু অনেক বেশি পেঁচানো, যেটা হচ্ছে এই পেঁচানোর কারণে সেটা হচ্ছে কনভলিউটেড বা হচ্ছে কমপ্লেক্স। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে কোভেট। ওই যে একটা শব্দ আমি বলতেছিলাম না আপনার, অ্যাভেরিশিয়াস শব্দটা ব্যবহার করার সময় পড়ার সময় আমরা একটা সিনোনিম একটা শব্দ পাইছিলাম, কোভেটাস। ঠিক আছে, যে অপরের জিনিসের প্রতি লোভ, যে আপনার ফ্রেন্ডের একটা আইফোন আছে আমার কেন নাই, আরেকজনের আছে আমার কেন নাই, এই আরেকজনের জিনিসের প্রতি এই যে একটা মানে আরেকজনের জিনিস পাওয়ার যে একটা ইচ্ছা। ঠিক আছে, এটাকেই বলতে পারি আমরা হচ্ছে কোভেট, ইয়ার্ন টু পজেস অর হ্যাভ সামথিং। যেমন এখানে কি বলতেছে, দ্য ইয়াং অ্যাথলেট হ্যাজ লং কোভেটেড দ্য অলিম্পিক গোল্ড মেডেল, ট্রেনিং ফর সেভারাল আওয়ার্স এভরি সিঙ্গেল ডে। হ্যাঁ, এখানে শব্দটা যদি হচ্ছে ভালো অর্থে দিছে যে একটা গোল্ড মেডেল পাওয়ার যে একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা, এই অর্থে আর কি। সো এখান থেকে আপনারা হচ্ছে লং ফর বা ডিজায়ার, ক্রেভ এই শব্দগুলো একটু দেখবেন। ঠিক আছে, তো দেখেন কোভিড মানে হচ্ছে কোনো 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 কিছু আপনার
নিজের, আমার যদি যদি নিজের হইতো বা কোনো কিছু আপনার পাওয়ার যে একটা ইচ্ছা, অপোজিট কি? অপোজিট হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া বা ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। রেলিনকুশ মানে কোনো কিছু পরিত্যাগ করা, ঠিক আছে? এই পরিত্যাগ করার না হলেও আপনার 10 থেকে 12টা শব্দ আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলোর অর্থ পরিত্যাগ করা, আমরা সামনে দেখবো, ঠিক আছে? আমাদের পরবর্তী শব্দ ক্রেভেন। ক্রেভেন শব্দের অর্থ চরম কাপুরুষ, এমন কেউ যার মধ্যে সাহসের বিন্দু মাত্র লেশ নেই, যে সামান্য ভয়ে পালিয়ে যায়, ঠিক আছে? কে বলতে পারি আমরা? ক্রেভেন। ক্রেভেন মানে হচ্ছে কাপুরুষ। ধরেন আপনার কোনো একজন বন্ধু বিপদে পড়লো, আপনি তাকে হচ্ছে সাহায্য করার বদলে ওটা পিছন থেকে দৌড় দিলেন। এই বিষয়টাকে আপনি কখনোই এই কাজটা করবেন যখন আপনার মধ্যে একদমই কোনো সাহস থাকবে না। আবার ধরেন আপনার ইউনিভার্সিটির কোনো একজন প্রফেসর হচ্ছে আহ একটা ভুল কোনো কিছু করছে, ঠিক আছে? আপনি এটা বলতেছেন যে স্যার এটা এমন এমন হয়নি, এখন আপনার বন্ধু আপনাকে সাপোর্ট না করে সে ভয়ে হচ্ছে উল্টো চলে গেছে, এটাকে আপনি বলতে পারেন, ঠিক আছে? যেমন এখানে কি বলতেছে, দ্য সোলজার ওয়াজ ক্রিটিসাইজ, তাহলে সোলজারকে কি ক্রিটিসাইজ করা হয়েছিল ফর হিজ ক্রেভেন অ্যাক্ট, তার হচ্ছে ওই কাপুরুষের মতো কাজের জন্য, ফর হিজ ক্রেভেন অ্যাক্ট অফ ডিজার্টিং হিজ পোস্ট ডিউরিং দ্য মিডল অফ দ্য ওয়ার। ডিজার্ট, ডিজার্ট শব্দের অর্থ হচ্ছে এখানে পরিত্যাগ করা, ঠিক আছে, বা কোনো কিছু বাদ দেওয়া। সে তার যে পোস্ট সেটা ছেড়ে দিয়েছিল বা পরিত্যাগ করেছিল কখন? ওই যুদ্ধের সময় বা যুদ্ধের ঠিক আহ মাঝখানে। আশা করি বোঝা গেছে। যেমন এখানে কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষ, টিমিড শব্দের অর্থ কাপুরুষ। ফিউজিল্যানিমাস, এই ফিউজিল্যানিমাস শব্দটা হচ্ছে আপনার এই 15 তারিখ যে সিনিয়র অফিসারের পরীক্ষা হয়েছিল ওখানে আসছিল, ঠিক আছে? ওইখানে বি নাম্বার অপশনটা ছিল হচ্ছে কাওয়ার্ডলি। ফিউজিল্যানিমাস মানে হচ্ছে আপনার কাপুরুষ। আশা করি বোঝা গেছে। সেটার উল্টোটা হবে কি সাহসী বা হিরো, তাই না? হিরোইক বা কারেজাস, ব্রেভ। টিমোরাস, এই শব্দটা বেশ বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? টিমোরাস শব্দের অর্থ হচ্ছে কাপুরুষ বা হচ্ছে ভীতু। আশা করি বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী শব্দ ডেকোরাম। ডেকোরাম শব্দের অর্থ হচ্ছে আপনার শালীনতা বা ভদ্রতা, ঠিক আছে? বিহেভিয়ার ইন কিপিং উইথ গুড টেস্ট এন্ড প্রোপ্রাইটি, ঠিক আছে? প্রোপ্রাইটি শব্দটাকে আবার প্রপার্টির সাথে কনফিউজ করা যাবে না। প্রোপ্রাইটি শব্দের অর্থ হচ্ছে আহ আচার আচরণে হচ্ছে ভদ্রতা প্রদর্শন করা। যেমন ধরেন ডেকোরাম শব্দটা আমরা কিভাবে ব্যবহার করি? ক্লাসরুম বা ধরেন আদালত কিংবা কোনো কর্পোরেট মিটিং এ কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলোর একটা নির্দিষ্ট নিয়ম বা কিছু ম্যানারিজম আছে, হ্যাঁ? এই জিনিসটা আহ আপনার মেনটেন করাটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেকোরাম। আশা করি বোঝা গেছে। যেমন ধরেন এখানে কি বলতেছে, দ্য ইয়াং ডিপ্লোমেট ওয়াজ প্রেসড, বা ইয়াং ডিপ্লোমেটকে প্রশংসা করা হয়েছিল ফর হিজ সেন্স অফ ডেকোরাম এন্ড হিজ এবিলিটি টু হ্যান্ডেল সেন্সিটিভ নেগোসিয়েশন উইথ গ্রেস, মানে খুব শালীনতার সাথে। আশা করি বোঝা গেছে। এখান থেকে এটিকেট শব্দটা মাথায় রাখবেন। এটিকেট প্রোটোকল, ঠিক আছে? যেমন প্রত্যেকটা দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট কোথায় যাবে, কি খাবে না না খাবে, ঠিক আছে? এগুলোর কিন্তু নির্দিষ্ট কিছু প্রোটোকল আছে, এগুলো কিন্তু মেনে চলতে হয়, ঠিক আছে? ডিগনিটি মানে মর্যাদা, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। সো ডেকোরাম শব্দটাকে আপনারা হচ্ছে ডেকোর দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে? আমরা আমাদের রুম ডেকোরেট করি, তাই না? যাতে দেখতে ভালো লাগে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে ডেপ্থ। ডেপ্থ মানে হচ্ছে চটপটে বা দক্ষ, ঠিক আছে? নিটলি স্কিলফুল অ্যান্ড কুইক ইন ওয়ানস মুভমেন্ট, ঠিক আছে? কেউ ধরেন কাজে কর্মে খুব চটপটে বা দক্ষ, শারীরিক বা মানসিকভাবে অত্যন্ত চটপটে, নিখুঁত এবং কোনো কাজে পারদর্শী। যেমন ধরেন একজন দক্ষ ফুটবলার যেভাবে চোখের পলকে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে বল নিয়ে চলে যান, এই এই কাজটাকে আপনি বলতে পারেন হচ্ছে আহ ডেপ্থ ফুটওয়ার্ক। ডেপ্থ ফুটওয়ার্ক ডেপ্থ ফুটওয়ার্ক আশা করি বুঝতে পেরেছেন। যেমন এখানে কি বলতে, দ্য সার্জিয়ন্স deft movements during the operation ensured that the delicate procedure was completed without any complications. তো দেখেন, ডাক্তার তো অনেক আছে, ঠিক আছে, বাট সার্জন হওয়া কিন্তু অতটাও ইজি না, ঠিক আছে? খুব মানে প্রেসাইসলি কিন্তু হচ্ছে আপনার কাটতে হয়, ঠিক আছে? যেমন ধরেন এই লিভার লিভারের সমস্যা জনিত কারণ, লিভার ফেলিয়ারের কারণে হচ্ছে একজন মারা গেছে।
সো এই যে লিভার ট্রান্সপ্লান্টেশন কিন্তু বেশ একটা কমপ্লেক্স একটা অপারেশন, ঠিক আছে, যেটা করতে আপনার 7 থেকে প্রায় 8 ঘন্টা সময় লাগে। তো এটা খুব দক্ষ সার্জন যদি না হয়, ঠিক আছে, এই কাজটা কিন্তু আপনি করাতে সাহস করবেন না। ঠিক আছে, এটার জন্য আপনাকে খুবই দক্ষ হতে হবে, বা একজন সার্জনকে খুবই দক্ষ হতে হবে। সেখানে খেয়াল করেন আপনার অ্যাডেপ্ট শব্দের অর্থ দক্ষ, অ্যাড্রয়েড শব্দের অর্থ দক্ষ, স্কিলফুল মানে দক্ষ, প্রফিশিয়েন্ট মানে দক্ষ। নিম্বল, নিম্বল শব্দটা দিয়ে নর্মালি প্রম্পটনেস বা হচ্ছে দ্রুততা বোঝানো হয়ে থাকে। তো ডেপ্ট মানে হচ্ছে চটপটা এবং দক্ষ, শুধু দক্ষই না, কাজটা খুব দ্রুত করতে পারে। আশা করি বোঝা গেছে। অপোজিট হচ্ছে ইনএপ্ট, ইনএপ্ট মানে হচ্ছে অদক্ষ। তো এখানে বেশ ভালো ভালো কিছু আপনার পেয়ার আছে, পেয়ার গুলো ভালো করে করবেন। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে ডেমার। ডেমার শব্দের অর্থ হচ্ছে আপনার দ্বিমত পোষণ করা বা আপত্তি জানানো, ঠিক আছে। রেইস ডাউটস অর অবজেকশনস অর শো রিলাক্টেন্স। যেমন ধরেন ছুটির দিনে বা উইকেন্ডে ধরেন অফিসের বস বলতেছে হচ্ছে যে আপনাদের কাজ করতে আসতে হবে ফ্রাইডেতে। সো সবাই মেনে নিল, বাট আপনি মেনে নিলেন না, আপনি এটাতে আপত্তি জানালেন, ঠিক আছে, এটাকে বলতে পারি যে ডেমার। আপনি অবশ্যই ডেমার শব্দটার সাথে ডেমিউর শব্দটাকে কনফিউজ করবেন না, ঠিক আছে। ডেমিওর, ডেমিওর মানে হচ্ছে মডেস্ট, ডেমিওর মানে হচ্ছে আপনার মডেস্ট বা রিজার্ভ, ঠিক আছে, অবশ্যই আপনি এই দুটো শব্দকে কনফিউজ করবেন না। কি বলতেছে, হোয়াইল যদিও মোস্ট অফ দ্য বোর্ড মেম্বার এগ্রি উইথ দ্য প্রপোজাল, আচ্ছা বেশিরভাগ বোর্ড মেম্বার হচ্ছে প্রপোজালের সাথে সম্মতি জানিয়েছিল, দ্য চেয়ারম্যান ওয়াজ দ্য অনলি ওয়ান টু ডেমার, যিনি অবজেকশন জানাইছে বা আমি এটার সাথে মানি না বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, ডিসেন্ট, ডিসেন্ট মানে হচ্ছে আপনার ভিন্নমত পোষণ করা, ঠিক আছে, অপোজিট অফ কনসেন্ট। কনসেন্ট মানে হচ্ছে আপনার সম্মতি। আশা করি বোঝা গেছে। সো ডিমার, আপনি যখন হচ্ছে কারো কোনো বিষয়ে দ্বিমত পোষণ করবেন, তখন আপনি কি বলবেন, ড্যাম ইউ আর রং, ঠিক আছে। ডিমার শব্দটাকে ড্যাম ইউ আর রং এভাবে মনে রাখা যাবে। আমাদের পরবর্তী শব্দ ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে হচ্ছে আপনার কোনো কিছু যেটা একেবারে নতুন না, ঠিক আছে, আপনি কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি করলেন, যেমন আমরা বায়োলজিতে পড়ে আসছি যে কার্বোহাইড্রেটের ডেরিভেটিভ বা প্রোটিনের ডেরিভেটিভ, ঠিক আছে। কার্বোহাইড্রেট বা প্রোটিনের ডেরিভেটিভ বলতে এমন কিছু বোঝায় যেটা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, ঠিক আছে, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। বা ধরেন কোনো কিছু, কোনো একটা প্রোডাক্ট বা লেকচার বা কোনো একটা আইডিয়া সম্পূর্ণ নতুন না, ঠিক আছে, আপনি বিভিন্ন জন থেকে একটু 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 করে নিয়ে কাজটা করলেন, এটাকে আমরা ডেরিভেটিভ বলতে পারবো। যে সবসময় যে এটাকে আপনি ভুল বলতে পারবেন বিষয়টা এমনও কিন্তু না, ঠিক আছে। যেমন ধরেন বাংলাদেশের কথা যদি বলি, আমরা তো হচ্ছে কোনো কিছু তৈরি তো করতে পারিও না পারফেক্টলি, হচ্ছে আপনার নকলও করতে পারি না, ঠিক আছে। চাইনিজদের মতো কোয়ালিটি যদি আমাদের থাকতো, কোনো কিছু কপি করে ফেলা, তাইলেও কিন্তু চলতো। তো যাই হোক, ইমিডিয়েটিভ অফ দ্য ওয়ার্ক অফ অ্যানাদার পার্সন এন্ড ইউজুয়ালি ডিসঅ্যাপ্রুভ অফ ফর দ্যাট রিজন, ঠিক আছে। বা কোনো কিছু আপনার আহ যদি বোঝা যায় যে সরাসরি নকল করছেন, ওটা আপনি অ্যাপ্রুভাল নাও পেতে পারেন। আশা করি বোঝা গেছে। যেমন এখানে কি বলতেছে, ক্রিটিক্স ডিসমিস দ্য নিউ হরর ফিল্ম অ্যাজ ডেরিভেটিভ, claiming it relied on every cliches in the genre, ঠিক আছে। ক্লিশে শব্দটা অলরেডি আমরা ডিসক্রাইব করছি, আশা করি বোঝা গেছে। এরপর কি বলতে, হোয়াইল যদিও হিজ আর্লি পেইন্টিং ওয়ার হাইলি অরিজিনাল, দেখছেন এখানে অরিজিনাল মানে কি, তার যে আর্লি বা আগের যে পেইন্টিং গুলো কি ছিল, একদমই অরিজিনাল বা ইনোভেটিভ বা নিউ ছিল, যদিও তবুও হিজ লেটার মানে পরের, হিজ লেটার ওয়ার্ডস বিকেম ইনক্রিজিংলি ডেরিভেটিভ অফ হিজ মেন্টরস স্টাইল, তখন সে তার মেন্টর স্টাইলকে কপি করা শুরু করলো। আশা করি বোঝা গেছে। সো ডেরিভেটিভ শব্দটার একটা সিনোনিম হিসেবে অবশ্যই আমরা আনঅরিজিনাল শব্দটাকে ব্যবহার করতে পারি, তাই না? আমরা একটু আগে আনঅরিজিনাল শব্দটা পড়ে আসছি, বা হেকনিট প্রাইড, এই শব্দগুলো একটু আগেই দেখে আসলাম, ঠিক আছে। অপোজিট গুলো কি, অরিজিনাল বা একেবারে নিউ বা ইনোভেটিভ বা ইউনিক। আশা করি বুঝতে পেরেছেন। পড়া কি আপনারা বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা হচ্ছে? কাইন্ডলি একটু বলবেন। না এতক্ষণ যা ডিসকাস করলাম সব বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরবর্তী শব্দ ডেসিকেট। ডেসিকেট মানে হচ্ছে পুরোপুরি কোনো কিছু পুরোপুরি শুকিয়ে ফেলা, ঠিক আছে, ডেসিকেট, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আপনি শুটকি মাছ, আঙ্গুর বা ফল ফ্রুট, ঠিক আছে, আপনি যদি একটা রোদের নিচে রেখে দেন, ঠিক আছে, তাহলে এটা কি মাছ হয়ে যাবে শুটকি, কিসমিস হয়ে যাবে, সরি আঙ্গুর হয়ে যাবে আপনার কিসমিস। কোনো কিছুকে এমন ভাবে শুকানো যে শেষ বিন্দু পর্যন্ত ময়েশ্চারটা একদম ওখান থেকে বের করে নিয়ে আসে, ঠিক আছে। এভাবে বলাটা আসলে খুব একটা ঠিক হবে না। মানে আমি যদি বলি যে কোনো কিছুকে
শুকানো অর্থে আমরা ডেসিকেট শব্দটা ব্যবহার করি, ঠিক আছে। আমরা বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস কেনার পরে দেখি ছোট্ট প্যাকেটের ভিতরে সাদা সাদা কিছু দানা থাকে, ঠিক আছে। এগুলাকে কি বলে? এগুলাকে বলা হচ্ছে ডেসিকেটিং এজেন্ট। এগুলো দেওয়া হয় আপনার ওই 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 ডিভাইসটা যাতে আহ ময়েশ্চারের কাছে আসলেও বা কোনো কারণে কোনো ভিতরে কোনো ময়েশ্চার থাকলেও এই ডেসিকেটিং এজেন্ট গুলো হচ্ছে ময়েশ্চারটাকে অ্যাবসর্ব করে নেবে। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে? দ্য এক্সট্রিম হিট অফ দ্য ডেজার্ট, ওকে ফাইন, মরুভূমি। এখানে কিন্তু ডেজার্ট শব্দের অর্থ মরুভূমি, ঠিক আছে। একটু আগে আমরা দেখছিলাম ডেজার্ট শব্দের একটা অর্থ ছিলাম হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। দ্য এক্সট্রিম হিট অফ দ্য ডেজার্ট ক্যান কুইকলি ডেসিকেট দ্য স্কিন অফ এনি ট্রাভেলার হু ইজ নট প্রপারলি প্রোটেক্টেড। আশা করি বোঝা গেছে। এটাকে আমরা ডিহাইড্রেট বলতে পারি বা শ্রিভেল। আসলে কোন একটা ফ্রুট দেখবেন হচ্ছে অতিরিক্ত শুকিয়ে গেলে ফেটে যায়, ঠিক আছে। ওই কারণে এই কারণে কিন্তু শ্রিভেল শব্দটা আসছে। আশা করি ক্লিয়ার। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার ডায়াট্রাইব। ডায়াট্রাইব মানে হচ্ছে তীব্র আক্রমণাত্মক বক্তৃতা বা লেখা, ঠিক আছে। কারো বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ থেকে দীর্ঘ সময় ধরে অত্যন্ত কড়া ভাষায় গালিগালাজ করা বা আক্রমণাত্মক সমালোচনা, ঠিক আছে। যেমন ধরেন কোনো দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে কোনো সাংবাদিক যখন টিভিতে দাঁড়িয়ে লাইভে একের পরে কড়া কড়া শব্দে ক্ষোভ ঝাড়েন, ঠিক আছে। এইটাকে আমরা বলতে পারি ডায়াট্রাইব। এ ফোর্সফুল অর বিটার ভার্বাল অ্যাটাক, দেখছেন, ভার্বাল অ্যাটাক এগেইনস্ট সামওয়ান অর সামথিং। কোনো ব্যক্তিও হতে পারে, কোনো বস্তুও হতে পারে। যেমন এখানে কি বলতেছে? দ্য পলিটিশিয়ান লঞ্চ ইনটু ফিয়ার্স, ও মাই গড, ফিয়ার্স, ফিয়ার্স মানে ভয়ঙ্কর। যেন যেন ডায়াট্রাইব শব্দটা নিজেই মানে একটা কি বলবো, এটার ইন্টেন্সিটি এমনিতেই অনেক বেশি ডায়াট্রাইব শব্দটা। তার আগে এটাকে আরো ইন্টেন্সিফাই করার জন্য তার একটা ফিয়ার্স, একটা অ্যাডজেক্টিভ আসছে, তাই না? A fierce diatribe against his opponent's economic policies during the press conference, ঠিক আছে। তার যে প্রতিপক্ষর ইকোনমিক যে পলিসি গুলো আছে এগুলো সম্পর্কে আর কি। আশা করি বোঝা গেছে। তো এখানে টাইরেন, হ্যারাউন, র্যান্ট, ডেনান্সিয়েশন, অনস্লট, প্রত্যেকটা শব্দ দিয়ে হচ্ছে তীব্র ভাষায় আক্রমণ করা অর্থে ব্যবহার করা যাবে। ডেনান্সিয়েশন হচ্ছে নাউন, এটার ভার্ব হচ্ছে আপনার ডেনাউন্স। ভার্ব হচ্ছে আপনার ডেনাউন্স। ডেনাউন্স মানে কাউকে নিন্দা করা, এটা হচ্ছে ভার্ব। আর ডেনান্সিয়েশন হচ্ছে নাউন। আপনি অবশ্যই ডেনাউন্স শব্দটাকে রেনাউন্স এর সাথে কনফিউজ করবেন না, ঠিক আছে। রেনাউন্স মানে হচ্ছে কোনো কিছু পরিত্যাগ করা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দ ইনক্রেজুলাস। ইনক্রেজুলাস মানে হচ্ছে অবিশ্বাসী বা সন্দিহান, যে হচ্ছে কোয়েশ্চেন রেস করে, যাকে হচ্ছে আপনি আবল তাবল কোনো কিছু বলে কনভিন্স করতে পারবেন, ঠিক আছে। আনউইলিং অর আনএবল টু বিলিভ সামথিং। ধরেন আপনি কাউকে গিয়ে বলেন আজকে সূর্য পশ্চিম দিকে উঠছে, সে এটা বিশ্বাস করবে না, কারণ হচ্ছে সে ইনক্রেজুলাস। আশা করি বোঝা গেছে। এখন এই শব্দ হচ্ছে রুট হচ্ছে ক্রিট। রুট হচ্ছে আপনার ক্রিট। ক্রিট মানে হচ্ছে বিশ্বাস, ক্রিট মানে হচ্ছে বিশ্বাস। দেখেন এখানে ক্রিট, রুট হচ্ছে আপনার ক্রিট, ক্রিট মানে হচ্ছে আপনার বিলিভ, ঠিক আছে। যেমন আহ ক্রেডিবল মানে কি? ক্রেডিবল মানে হচ্ছে যে কথাটা বিশ্বাসযোগ্য। আমি যেমন আজকে আপনাকে এসে বললাম যে আজকে সূর্য পশ্চিম পশ্চিম দিকে উঠছে, ঠিক আছে। এটা আপনি এটা কি, এটা ইনক্রেডিবল, এটা বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য না, ঠিক আছে। আর ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ইনক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য না। ক্রেডিবিলিটি মানে যেটার বিশ্বাসযোগ্যতা নাই। ক্রেডেনশিয়ালস, ক্রেডেনশিয়ালস মানে হচ্ছে প্রমাণপত্র, ঠিক আছে। যেমন ধরেন আমরা যখন এই মুহূর্তে যারা হচ্ছে ধরুন বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন বা কোন সরকারি অফিসে আমাদের হচ্ছে বিভিন্ন নথিপত্র দিতে হয়, সাথে একটা ফাইল অ্যাটাচ করতে হয়, এগুলো হচ্ছে প্রমাণপত্র বা ক্রেডেনশিয়ালস, ঠিক আছে। যে আপনি যে কথাগুলো বলতেছেন এটা আসলে ঠিক বা এটা বিশ্বাস করা যাবে। তারপরে দেখেন ক্রেজুলাস। ক্রেজুলাস মানে হচ্ছে একটু বোকাশোকা টাইপ যারা, ঠিক আছে, যাদেরকে আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে, ঠিক আছে। আর ইনক্রেজুলাস তো মাত্রই বললাম। তবে এখানে এই ক্রিট শব্দটা সরাসরি কিন্তু শব্দ হিসেবে ব্যবহার হইতে পারে। রুটে কিন্তু আপনার হচ্ছে একটা, বাট এইটা একটা ওয়ার্ড ক্রিট। ক্রিট মানে হচ্ছে আপনার বিলিফ বা হচ্ছে বিশ্বাস, ঠিক আছে। ক্রিট মানে হচ্ছে বিলিফ বা বিশ্বাস, ঠিক আছে। ক্রেডো শব্দটা আপনার বিভিন্ন ফিলোসফি বা ধর্মীয় বিশ্বাস অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আপনি অবশ্যই অবশ্যই ক্রেডিবল এবং ক্রেডিটেবল এই দুইটা শব্দকে কনফিউজ করবেন না। ক্রেডিবল মানে সামথিং হুইচ ইজ বিলিভেবল বা বিশ্বাস করা যাবে, ঠিক আছে। ক্রেডিটেবল মানে হচ্ছে সামথিং হুইচ ইজ প্রেসওয়ার্দি, সামথিং অর সামওয়ান বা সামওয়ান যাকে হচ্ছে আপনি প্রশংসার যোগ্য আর কি, ঠিক আছে। ক্রেডিটেবল, ক্রেডিট প্লাস এবল বা প্রশংসার যোগ্য। আশা করি বুঝতে পেরেছি। তো এখানে সেন্টেন্স গুলো একটা পড়ে নেবেন, ইজি।
আজকের আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে আপনার ইনজেনিউয়াস। ইনজেনিউয়াস মানে হচ্ছে সরল, ওই ক্যান্ডিড শব্দটার মতো, একদম ইনোসেন্ট বা হচ্ছে আনসাসপেক্টিং, ঠিক আছে? যিনি অত্যন্ত নিষ্পাপ, সরল, বা মনের ভিতরে কোনো প্যাচ নেই বা কোনো কিছু লুকাতে জানে না, এমন একজন ব্যক্তি আর কি। যেমন ধরেন গ্রামের কোনো সরল ছেলে বা মেয়ে যে শহরের চতুর বা ধূর্ত মানুষের ছল চাতুরি একদমই বোঝে না এবং সবাইকে সহজভাবেই নিজের ভেবে বিশ্বাস করে ফেলে, এটাকে আপনি বলতে পারেন ইনজেনিউয়াস। তাহলে একটু চালাক চতুর হইলে এটা আপনি কি বলবেন? ডিসইনজেনিউয়াস। খুব খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, ঠিক আছে? এত বেশি গুরুত্বপূর্ণ, ভাষায় প্রকাশ করা যাবে না। ডিসইনজেনিউয়াস। যেমন ধরুন ক্যান্ডিড, আমরা অলরেডি ব্যাখ্যা করছি, ঠিক আছে? সো এখান থেকে আপনি হচ্ছে প্রভিটি শব্দটা মনে মনে রাখবেন। প্রভিটি শব্দের হচ্ছে অনেস্টি, ঠিক আছে? গুরুত্বপূর্ণ শব্দ। প্রভিটি শব্দের অর্থ হচ্ছে অনেস্টি বা সততা। এখন আপনি অবশ্যই ইনজেনিউয়াস এবং ইনজেনিয়াস এই দুটো শব্দের সাথে কনফিউজ করবেন না, ঠিক আছে? ইনজেনিয়াস, ইনজেনিয়াস মানে হচ্ছে আপনার চালাক বা চতুর, চালাক চতুর, ঠিক আছে? ইনজেনিয়াস, ইনজেনিয়াস। আর ইনজেনিউয়াস মানে হচ্ছে আপনার একটু বোকাশোকা টাইপের, ঠিক আছে? আবার ডিসইনজেনিউয়াস এবং হচ্ছে ইনজেনিয়াস এই দুটো শব্দ বা সিনোনিমস। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। কারো যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। থ্যাংক ইউ।